আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? কোর্স ক্যাবের পক্ষ থেকে হিসাব বিজ্ঞান প্রথম লেকচার নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাকির হোসেন। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে অধ্যয়নরত আছি। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা। অর্থাৎ আমরা আজকে একদম প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো যদি আমরা না বুঝতে পারি বা যেগুলো সম্বন্ধে আমাদের যদি ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে আসলে সেটি আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো বুঝতে গেলে খুবই অসুবিধা হবে, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি। তো প্রথমত আমরা যে জিনিসটি দেখতে যাচ্ছি যে হিসাব বিজ্ঞান জিনিসটা আসলে কি। এই যে আমাদের হিসাব বিজ্ঞান শব্দটা, এটা কেন হিসাব বিজ্ঞান বলছে? আসলে বিজ্ঞান কেন, এটা তো আমরা জাস্ট হিসাব করতেছি, তাহলে এটা কেন হিসাব বিজ্ঞান বলতেছে? কারণ এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত একটা সিস্টেম। অ্যান্ড এই সিস্টেমটা আসলে কেন বানানো হয়েছে, কেন তৈরি করা হয়েছে হিসাব বিজ্ঞানটা? ধরা যাক যে আমরা কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চাই, আমরা কিভাবে বুঝবো কোম্পানিটির অবস্থা কি? অথবা আমি জানতে চাইছি যে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো কোম্পানিগুলো কারা, আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, অবশ্যই আমরা কিছু ইনফরমেশন দেখে বুঝবো যে কোম্পানিটার অবস্থা কি। আমরা জানতে চাইছি যে কোম্পানি আসলে কোন কোম্পানিগুলো ভালো বা কোন কোম্পানিগুলো খারাপ। এখন আমরা সেটা কিভাবে বুঝতে পারি? আমাদের কিছু ইনফরমেশন লাগবে, এবং ইনফরমেশনটা কে দিবে? এই যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞান আমাদের ওই ইনফরমেশনগুলো দিবে যে কোম্পানির আয় কেমন, কোম্পানির ব্যয় কেমন, কোম্পানির কত সম্পদ আছে, কোম্পানির কত ঋণ আছে, এইগুলো দেখে বা কোম্পানি কত প্রফিট করেছে বা কী পরিমাণ লস করেছে, এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে না আসলে কোম্পানির অবস্থাটা কী। তো এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি তথ্য ব্যবস্থা, যেটা আসলে অনেক হাজার হাজার ইনফরমেশনকে একদম সুন্দর মতো গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করে, যেটা দেখে আমরা খুব ইজিলি বুঝতে পারি একটা কোম্পানি বা ব্যবসা সংগঠনের বর্তমানে কি অবস্থা। এই জন্য হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রধান কাজ কি? হিসাব করা না, কিন্তু তথ্য সরবরাহ করা। আমার হাজার হাজার ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলা আমি কিভাবে সুন্দর করে এমনভাবে উপস্থাপন করতে পারি বা এমনভাবে সরবরাহ করতে পারি যেটা দেখে যে তথ্যটা ব্যবহার করবে বা যে সিদ্ধান্ত নেবে কোনো, সে যাতে সিদ্ধান্তটা নিতে পারে যে না, আমি তথ্যটা দেখে বুঝতে পারছি যে ব্যবসা সংগঠনের অবস্থাটা কি। খুব সংক্ষিপ্ত আকারে আমরা সুন্দরভাবে এটা উপস্থাপন করি, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এরপর আমরা আসি যে হিসাব রক্ষণটা কি। হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ দুটোর কিন্তু পার্থক্য আছে। তো হিসাব রক্ষণটা হচ্ছে লেনদেনের লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। অর্থাৎ আমরা মনে রাখবো, লেনদেন আমরা লিপিবদ্ধ করছি, অর্থাৎ কোনো আর্থিক ঘটনা আমরা যখন লিপিবদ্ধ করি তখন কিন্তু ওইটারে হিসাব রক্ষণ বলে, ওইটাকে কিন্তু হিসাব বিজ্ঞান বলে না। হিসাব বিজ্ঞান হতেছে আমাদের পুরো প্রক্রিয়াটা, যেখানে আমরা এরকম তথ্যকে লিপিবদ্ধ শ্রেণীবিন্যাস করে তারপরে আমরা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করি। এই পুরো ব্যবস্থাটা হচ্ছে হিসাব বিজ্ঞান, এবং এই লেনদেন লিপিবদ্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে হিসাব রক্ষণ। তো এই লিপিবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে তিনটি। কয়টি? তিনটি প্রক্রিয়া। প্রক্রিয়া তিনটি কি কি? প্রথম হচ্ছে আমার লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ কি? যে আমার একটা লেনদেন হয়েছে, যে যেমন আমি ধারে আসবাবপত্র কিনেছি, তো আসবাবপত্র কেনার ফলে কি হয়েছে, এটা আমার আর্থিক অবস্থার উপর কি প্রভাব পড়ছে। হ্যাঁ, আমরা এটা সহজেই বুঝতে পারি যে আমি টাকা দিছি, টাকা দিয়ে আসবাবপত্র নিয়ে আসছি। তো এই যে আমি এই কাজটা করলাম, যে লেনদেনের ফলে আমার কি হয়েছে, এটাকে বলে লেনদেন বিশ্লেষণ। তারপরে আমি কি করব? জাবেদা করব। জাবেদা কি? জাবেদা হচ্ছে যে যেমন আমরা এই লেনদেনটা, যেটা আমি বললাম যে ধারে আসবাবপত্র ক্রয় করছি, সেটার কি হবে? আমাদের আসবাবপত্র ডেবিট এবং পাওনাদার ক্রেডিট। এই জাবেদা নিয়ে আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত আলোচনা করব। 3 নাম্বার হচ্ছে খতিয়ান স্থানান্তরকরণ। খতিয়ান কি, এটা আমরা কম বেশি সবাই জানি, তবে এটা নিয়েও আমাদের সামনে বিস্তারিত আলোচনা আছে। তবে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এই লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান স্থানান্তর, এই তিনটি মিলেই আমাদের এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়া,
যেটাকে আমরা বলতেছি হিসাব বিজ্ঞান। তাহলে যদি আমাদের বলা হয় যে হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণের ধাপ কয়টি, বা আমাদের যদি বলা হয় যে লিপিবদ্ধকরণের ধাপ কয়টি, ধাপ হচ্ছে 3টি, এবং সেটি কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান স্থানান্তরকরণ। তারপর আমরা আসি যে হিসাব বিজ্ঞানের একদম কিছু বেসিক ইনফরমেশন বা জেনারেল নলেজ আর কি। তো হিসাব বিজ্ঞানটা প্রথম কে শুরু করলেন? প্রথম শুরু করলেন কে? লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি আসলে কি ছিলেন? তিনি কিন্তু ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসতেও পারে, কারণ লুকা প্যাসিওলি কে ছিলেন এটা নর্মালি কোয়েশ্চেনে আসলে আমরা ঘাবড়ে যাব, যে অনেকেই মনে করেন না লুকা প্যাসিওলি ছিলেন একজন হিসাব বিজ্ঞানী, বাট উনি কিন্তু কোনো অ্যাকাউন্টেন্ট ছিলেন না। উনি ছিলেন কি একজন গণিত শাস্ত্রবিদ, এবং উনি চিন্তা করেছিলেন যে এই হিসাব বিজ্ঞানে আসলে মানে আমরা যে হিসাব রাখছি এটার একটা এমন প্রক্রিয়া বানাতে যেখানে আসলে আমাদের যে জালিয়াতি বা দুর্নীতি করার সুযোগ নেই, এবং যেখানে আমরা খুবই সহজে অনেক লং একটা ইনফরমেশন, অনেক ইনফরমেশনকে খুব সহজে গুছিয়ে উপস্থাপন করতে পারবো। এই জন্য তিনি এই হিসাব বিজ্ঞানের উদ্ভব করেন। তো এটা একটা স্পেলিং মিস্টেক আছে, এটা হবে ইতালির ভেনিসে। লুকা প্যাসিওলি ইতালির ভেনিসে গণিত শাস্ত্রবিদ ছিলেন, এবং তিনি প্রথম হিসাব বিজ্ঞান এর উপর বই রচনা করেন, যে বইটির নাম কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিটা। অনেক সময় দেখা যায় যে এই বইটার নামই একটু চেঞ্জ করে, মানে 4টা ক্লু দিয়েছে, 4টা ক্লু এই বইটার নামই আছে, বাট কোনো জায়গায় একটু চেঞ্জ করে দিছে। যেমন অ্যারিথমেটিকার বদলে লিখে দিল অ্যারিমেটিকা, বা জিওমেট্রিয়ার বদলে লিখলো জিওমেট্রিক্স, এইভাবে লিখে চেঞ্জ করে দিল। তখন কিন্তু আসলে একটু কঠিন হয়ে যায় যারা বইটার নাম জানে না। তো যেহেতু এটা হিসাব বিজ্ঞানের প্রথম বই, তাই বইটার নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং তিনি কখনই এটা কখন প্রকাশিত হয়? 1494 সালের 10 নভেম্বর। 1494 10 নভেম্বর এটি ইতালির ভেনিসেই প্রকাশিত হয়। এখানে হবে ভেনিস। এই যে উনি ইতালির ভেনিসেরই গণিত শাস্ত্রবিদ ছিলেন, এবং এই বইটাও ইতালির ভেনিসেই প্রকাশিত হয়। তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন আসে যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়, আমরা লিখে দিব হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালির ভেনিসে। ওকে, নেক্সট স্লাইডে যাই। লুকা প্যাসিওলি আসলে আবিষ্কার করেছিলেন কি? লুকা প্যাসিওলি যেই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন হিসাব বিজ্ঞানের, সেই পদ্ধতিকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। প্রশ্ন হচ্ছে এটাকে কেন দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়? দাখিলা মানে কি? দাখিলা মানে হচ্ছে আমি রেকর্ডিং, অর্থাৎ কোনো ঘটনা আমি লিপিবদ্ধ করছি বা আমি রেকর্ড করে রাখছি, সেটাকে বলা হয় দাখিলা। কিন্তু এই দুতরফা শব্দটা কেন বলা হয়েছে? আসলে দুতরফা এই জন্য বলা হয়েছে যে এটা প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষকে, মানে এই ধারণাটা এরকম ছিল যে প্রতিটি লেনদেনই দুইটা পক্ষ আছে, অর্থাৎ এটা দুইটা হিসাবকে প্রভাবিত করে প্রত্যেকটা লেনদেন। এই যে আমরা যদি সংজ্ঞাটা পড়ি, হিসাব বিজ্ঞানের বইসমূহে প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ লিপিবদ্ধ করার পদ্ধতি। এখন ব্যাপারটা আমি যদি একটু উদাহরণের সাহায্যে বুঝাই, যে আমি বেতন দিছি 10,000 টাকা আমার এমপ্লয়ীদের, বা যারা আমার প্রতিষ্ঠানে চাকরি করে তাদের আমি 10,000 টাকা বেতন দিছি। এখন আমি শুধু লিখলাম এই বেতনে, আমি শুধু কি করলাম? লিখলাম নগদ ক্রেডিট, নগদ ক্রেডিট 10,000। তো নগদ ক্রেডিট 10,000 যে আমি লিখলাম, এখন প্রশ্ন হচ্ছে আমার নগদ কমে গেছে 10,000 টাকা, কিন্তু নগদটা কেন কমে গেছে 10,000 টাকা? কারণ আমি বেতন দিছি। তাহলে আমি কি লিখছি? বেতন ডেবিট 10,000 টাকা। এখন এই যে ব্যাপারটা, যে আমার এখানে একটা পক্ষ, এখানে একটা পক্ষ, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে বেতন। এখন এই দুইটা পক্ষ যদি আমি লিপিবদ্ধ না করতাম, আমি শুধু লিখে দিতাম যে নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা, তাহলে কিন্তু আমার কোনো ব্যাখ্যা নেই যে এই নগদটা যে কমে গেল, কেন কমে গেছে নগদটা।
যদি না আমি বেতনটা লিপিবদ্ধ না করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার নগদটা কেন কমে গেছে। এই ব্যাপারটাই হইতেছে দুতরফা দাখিলা পদ্ধতি, যে আমার প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ থাকবে এবং দুইটা পক্ষই আমাকে লিপিবদ্ধ করতে হবে। কারণ যদি আমরা একটা সিঙ্গেল পক্ষ লিপিবদ্ধ করি, যেমন এখানে নগদটা যদি আমরা শুধু লিপিবদ্ধ করতাম, বেতন লিপিবদ্ধ না করে, তাহলে আমরা বুঝতে পারতাম না আসলে আমার নগদটা কেন কমছে। এখন যেহেতু আমরা অর্থাৎ এখানে কি হইতেছে, একটা জবাবদিহিতার সুযোগ থাকছে যে আসলে নগদ কেন কমছে, বেতন দেওয়া হয়েছে তাই নগদ কমছে। যদি আমরা দুইটা পক্ষ লিপিবদ্ধ না করতাম তাহলে কিন্তু এখানে প্রবলেম হতো হিসাবে, যে পরে যে আমরা আসলে বুঝতে পারতাম না ঠিক কোন কোন জায়গায় আমার নগদটা কমে গেছে। তো এই চমৎকার একটি পদ্ধতি আবিষ্কার করার পর থেকে কেউ আজ পর্যন্ত দুতরফা দাখিলা পদ্ধতিকে চ্যালেঞ্জ করতে পারেনি, যে আসলে কেউ বলতে পারেনি যে না দুতরফা দাখিলা পদ্ধতিরও এই ফল্ট আছে বা এর চেয়েও ভালো এই পদ্ধতি, এরকম কেউ এখন পর্যন্ত বলতে পারেনি সেই 1494 সালের পর থেকে। তো কারণ এটিতে আসলে দুতরফা দাখিলা পদ্ধতি একটি চমৎকার পদ্ধতি, যেখানে আসলে আমরা হিসাবের যে শুদ্ধতা বা আমাদের যে হিসাবের উপস্থাপনা সব কিছুই চমৎকার হয়। তো এই জন্য এই পদ্ধতি আবিষ্কার করার জন্যই মেইনলি লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতিকে কি বলা হয়, হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয়। আমরা মনে রাখবো যে হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয় কি, দুতরফা দাখিলা পদ্ধতিকে। তো এরপরে যদি আমরা যাই, এবার আসি হিসাব তথ্যের ব্যবহারকারী। আমরা তো প্রথমে বললাম যে হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা, এটা খুব সুন্দর করে তথ্যকে উপস্থাপন করে, তারপরে তথ্য সরবরাহ করে। তো ব্যাপারটা হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে তথ্য সরবরাহ করবে? যাদের তথ্য সরবরাহ করে তারা মেইনলি দুই প্রকার, এক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখন প্রশ্ন হতে পারে কেন এই অভ্যন্তরীণ ব্যবহারকারীর দরকার আর কেন বাহ্যিক ব্যবহারকারীর দরকার। ধরা যাক যে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না, কিন্তু আমি জাস্ট জানতে চাচ্ছি যে কোনো একটা প্রতিষ্ঠান, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটার আসলে বর্তমান আর্থিক অবস্থা কেমন। হয়তো এটা আমার কোনো গবেষণায় লাগছে, অথবা আমি এই কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছি। তো এখন আমি এই অবস্থা জানার জন্য আমি আসলে কি দেখব, যে প্রতিষ্ঠানের সম্পদ কেমন, প্রতিষ্ঠানের দায় কেমন, বা প্রতিষ্ঠান কি মুনাফা করছে কিনা লস করছে, এই জিনিসগুলো আমি দেখব। কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস ওষুধ উৎপাদন করার জন্য ও কত টাকার কাঁচামাল কিনেছে সেটা কিন্তু আমার দেখার বিষয় না, সেটা আমার কোনো দরকার নেই। কারণ স্কয়ার ফার্মাসিউটিক্যালস কত টাকার কাঁচামাল কিনলো সেটা ওর নিজের ব্যাপার। আমি শুধু কি দেখব, ফাইনাল রেজাল্টটা, যে কত টাকা প্রফিট হয়েছে বা কত টাকা লস হয়েছে, অথবা ওর সম্পদের দায়ের অবস্থা কি, যে ও কি আসলে অনেক লোনের মধ্যে ডুবে আছে কিনা, যে প্রতিষ্ঠান কি আসলে বন্ধ হয়ে যেতে পারে কিনা, এগুলো আমার দেখার বিষয়। আমি কিন্তু দেখব না যে ওর কত টাকার কাঁচামাল লাগছে। এটা কে দেখবে? এটা দেখবে অভ্যন্তরীণ ব্যবহারকারী, যে প্রতিষ্ঠানটা পরিচালনা করছে। যেমন যে উৎপাদন ব্যবস্থাপক, তার কিন্তু এটা জানা লাগবে যে প্রতিষ্ঠান কত টাকার কাঁচামাল কিনছে এবং এই কাঁচামাল দিয়ে আসলে কি উৎপাদন সম্ভব হয়েছে নাকি শর্ট পড়ে গেছে, অথবা কাঁচামাল যা কিনছে সেটা বেশি রয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু উৎপাদন ব্যবস্থাপকের জানা লাগবে, বাট আমার জানা লাগবে না। এই জন্য এই দুই ধরনের ব্যবহারকারীর জন্য দুই ধরনের হিসাব বিজ্ঞান করা হয়, অর্থাৎ দুই ধরনের ইনফরমেশন লাগে। এই জন্য এদের ভাগ করা হয়, এক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আমাদের অনেক ঝামেলা পোহাতে হয় এটা চিহ্নিত করতে কে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কে বাহ্যিক ব্যবহারকারী। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আসলে একজন ব্যবহারকারী সে কি আসলে অভ্যন্তরীণ না বাহ্যিক। আমাদের মুখস্থ করে যেতে হয় একটা লম্বা লিস্ট। তো এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। তো এটার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, আমার এমন কিছু অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, এই অভ্যন্তরীণ ব্যবহারকারীদের মনে রাখলেই আমি বুঝতে পারবো যে না, এদের মধ্য থেকে যদি কেউ না হয় তার মানে সে বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ আমার কিন্তু বাহ্যিক ব্যবহারকারী কারা সেটা মনে রাখার দরকার নেই, আমার শুধু মনে রাখার দরকার যে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাদের কারো নাম যদি না থাকে বা তাদের সাথে যদি কারো না মিলে নামের সাথে, তাহলে আমরা বুঝে যাব যে না, ওই লোকটা অভ্যন্তরীণ না, তার মানে ওই লোকটা বাহ্যিক ব্যবহারকারী। আমার দুটো লিস্ট মনে রাখার দরকার নেই, আমার শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা সেটা মনে রাখলেই যথেষ্ট। তো প্রথমে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপকগণ, অর্থাৎ যে কোনো ব্যবস্থাপক, আমার উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, প্রধান ব্যবস্থাপক, নির্বাহী ব্যবস্থাপক, যেই ব্যবস্থাপকই থাকুক, চোখ বন্ধ করে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তো আমার মনে রাখার দরকার নেই যে কে কোন ব্যবস্থাপক,
শুধু মনে রাখলে হবে যে যে কোনো ব্যবস্থাপকই অভ্যন্তরীণ ব্যবহারকারী। দেন হইতেছে পরিচালকগণ। পরিচালকগণ অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী, যে কোনো পরিচালকই হোক। তারপর কর্মকর্তা, এই জিনিসটা নিয়ে একটা প্যাচ লাগে যে কর্মকর্তা এবং কর্মচারী অবশ্যই মনে রাখতে হবে যারা কর্মচারী তারা আসলে প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেয় না প্রতিষ্ঠানের হয়ে, যে প্রতিষ্ঠান এই বছর কত টাকা বিনিয়োগ করবে ব্যবসায় সেটা সিদ্ধান্ত নিতে কিন্তু কর্মচারীদের কোনো ভূমিকা নেই, সেখানে সিদ্ধান্ত নেয় কর্মকর্তারা। তাই কর্মকর্তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কর্মচারীরা বাহ্যিক ব্যবহারকারী। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যারা উপরের দিকে অর্থাৎ নর্মালি যারা ডিসিশন নেয়, ডিসিশন মেকার কোম্পানির, তারা হতেছে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী, কর্মচারীরা কিন্তু বাহ্যিক ব্যবহারকারী। তারপর হচ্ছে আমার সুপারভাইজার অথবা পরিদর্শকগণ, যারা সুপারভাইজ করে। আমার যদি বলা হয় কারখানা সুপারভাইজার অথবা বলা হয় যে অন্য যেই কোনো সুপারভাইজার বলা হলো, সুপারভাইজার বা পরিদর্শক বললে আমরা বুঝে যাব সেটা হতেছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। দেন ট্রেজারার বা কোষাধ্যক্ষ, স্বাভাবিক সে নগদের হিসাব রাখে, তার অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং আন্তঃনিরীক্ষক, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নিরীক্ষক আসলে কি করে, নিরীক্ষক কোম্পানির হিসাব রক্ষণ সঠিক হলো কিনা সেটা চেক করে। তো আন্তঃনিরীক্ষক হতেছে কোম্পানির পক্ষের যে নিরীক্ষক, সে হতেছে আগে চেক করে দেখে কোনো ভুল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। এবং নিরীক্ষক হতেছে নর্মালি সরকারের পক্ষ থেকে যে কোম্পানির হিসাব যাচাই করে দেখে যে তারা কোনো দুর্নীতি বা জালিয়াতি করছে কিনা বা কোনো ভুল করছে কিনা, তো তারা হচ্ছে নিরীক্ষক, এবং ইংলিশে যাদের অডিটর বলে। এবং আন্তঃনিরীক্ষক হচ্ছে কোম্পানির পক্ষ থেকে যে আগে দেখে নেয় যে না আসলে সবকিছু ঠিক আছে কিনা, সে কোম্পানির পক্ষের নিরীক্ষক। এই জন্য কোম্পানির পক্ষের নিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু অথবা অংশীদারি ব্যবসার পার্টনার, তারা কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী না, তারা বাহ্যিক ব্যবহারকারী। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। কারণ কি, এই যে এই জায়গায় আমরা বলে দিছি যে পরিচালকগণ বা ব্যবস্থাপকগণ হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই পরিচালক, অর্থাৎ মালিক নিজেই পরিচালনা করছে, এই জন্য এক মালিকানা ব্যবসায় মালিকও অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই 8 জনের নাম, 8টা পক্ষের নাম মনে রাখতে পারলে আমি বুঝে যাব কে অভ্যন্তরীণ কে বাহ্যিক। এদের মধ্য থেকে যদি কেউ আসে তার মানে সে অভ্যন্তরীণ, এবং এদের মধ্য থেকে কেউ না আসলে তাহলে তার মানে হচ্ছে সে বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, এইভাবে আমার এখানে এই যে বলা আছে যে উপরোক্ত পক্ষসমূহ ব্যতীত যে কোনো পক্ষই হচ্ছে আমার বাহ্যিক ব্যবহারকারী। তারপরে হচ্ছে আমার এই দুটা হিসাব রক্ষণ, একটু আগে আমরা বললাম যে হিসাব বিজ্ঞানের হিসাব তথ্য সরবরাহ করে যে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের এবং বাহ্যিক ব্যবহারকারীদের, এবং আমি একটু আগে বললাম যে তাদের কিন্তু সেম ইনফরমেশন লাগে না। যে একজনের হয়তো লাগতেছে এন্ড রেজাল্টটা, যে আমার কত প্রফিট হয়েছে বা কত লস হয়েছে, এটা জাস্ট দেখতেছে। আরেকজন দেখতেছে যে না আমি কত টাকার কাঁচামাল আনতেছি, কত টাকার সেল করছি, বা কত টাকা কোথায় আমি দেনা উঠাইতে পারি নাই, বা কত টাকা পাওনা পরিশোধ করা বাকি আছে। এই জিনিসগুলো কিন্তু যারা বাহ্যিক ব্যবহারকারী তাদের নর্মালি লাগে না। তো অনেক কিছুই যেই তথ্যগুলো হইতেছে বাহ্যিক ব্যবহারকারীদের লাগে না, কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারীদের লাগে। তো এই জন্য এই দুই পক্ষের জন্য তথ্যও আলাদা এবং হিসাব বিজ্ঞানের পদ্ধতিও আলাদা। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা ইংলিশে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বলা হয়, মনে রাখতে হবে ব্যবস্থাপকীয় কি, ব্যবস্থাপকের ইংলিশ ম্যানেজার, তো ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। তো এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা হয়, অর্থাৎ এইটা এমনভাবেই তথ্যটা সাজায় যেটা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের কাজে লাগে। আর আর্থিক হিসাব বিজ্ঞান, নর্মালি যেই হিসাব বিজ্ঞানটা আমরা করি এটাকে ইংলিশে বলা হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই আর্থিক হিসাব বিজ্ঞানটা বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। আমরা এই পর্যন্ত নর্মালি অ্যাকাউন্টিং যা করে আসছি সবই আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে পড়ে ধরতে গেলে। তো এই আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে আমার বাহ্যিক ব্যবহারকারীদের অর্থ সরবরাহ করে, এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে। এরপরে আমার হিসাব বিজ্ঞানের সবচেয়ে বেসিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক লেনদেন। লেনদেনের কি দুইটা ভাগ, লেন দেন অথবা কি দাও নাও,
এরকম একটা ব্যাপার আর কি। যে লেনদেন কি, আমি কাউরে কিছু দিলাম সেটাও লেনদেন, যে কারোর থেকে কিছু নিলাম সেটাও লেনদেন, কিন্তু সেটা কি হবে, আর অর্থের মূল্যে পরিমাপযোগ্য ঘটনা। যেমন আমি কাউরে সান্ত্বনা দিলাম, সান্ত্বনার কি মূল্য আছে? অবশ্যই নাই। তো সেই সান্ত্বনাটা কিন্তু অর্থের মূল্যে পরিমাপযোগ্য না, তাই সেটাকে আমরা কি বলতে পারবো না, লেনদেন বলতে পারবো। লেনদেন কি, যেটা অর্থের মূল্যে পরিমাপযোগ্য ঘটনা। তো এই লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি? লেনদেনের মূলত 3টা বৈশিষ্ট্য। এক, যেটা একটু আগে বললাম, অর্থের মূল্যে পরিমাপযোগ্যতা। যে কেউ আমার সান্ত্বনা দিল সেটাকে আমি লেনদেন বলতে পারবো না, কারণ সেটা অর্থের কোনো মূল্যে পরিমাপযোগ্য নয়। আমি বলতে পারবো না যে 1 কেজি সান্ত্বনা 20 টাকা, এরকম আমি বলতে পারবো না। সান্ত্বনা আমি পরিমাপ করতে পারছি না, এটা অর্থের মূল্য পরিমাপ করতে পারছি না। তো তারপরে হতেছে আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। সেটা কীভাবে আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে কীভাবে? যেমন আমি আসবাবপত্র কিনছি, আসবাবপত্র কেনার ফলে কী হয়েছে, আমার নগদ টাকা কমে গেছে এবং আসবাবপত্র বেড়ে গেছে। তো সেটা আমার আর্থিক অবস্থার একটা পরিবর্তন। হয়তো পূর্বে আমার 1 লাখ টাকা নগদ ছিল, সেটা 80,000 হয়ে গেছে, এবং পূর্বে দেখা গেল যে আমার 50,000 টাকার আসবাবপত্র ছিল, সেটা এখন 70,000 হয়ে গেছে। অর্থাৎ আমার আর্থিক অবস্থা কিন্তু এক নেই। তো আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। কোনো ঘটনা যদি কোম্পানির আর্থিক অবস্থার পরিবর্তন না করে তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না। যেমন কোনো কোম্পানির ব্যবস্থাপক মারা গেছে, তো ব্যবস্থাপক মারা গেছে, সেটা কি আমি আর্থিক অবস্থার পরিবর্তন বলতে পারবো যে না, ব্যবস্থাপক মারা যাওয়ার কারণে কোম্পানির 10,000 টাকা লস হয়েছে, বা কোম্পানির ক্যাশ ফ্লো, বা কোম্পানির কোনো সম্পদ কমে গেছে, বা মালিকানা সত্ত্ব বেড়ে গেছে ব্যবস্থাপক মরার কারণে, এটা আমরা বলতে পারবো না। তাই আর্থিক অবস্থার পরিবর্তন এটাও লেনদেনের একটা বৈশিষ্ট্য, এবং সেটা অবশ্যই থাকতে হবে লেনদেনের মধ্যে। 3 নম্বর হচ্ছে কমপক্ষে 2টি পক্ষ জড়িত থাকতে হবে। কিভাবে 2টি পক্ষ জড়িত থাকতে হবে? একটু আগে আমরা যেটা দেখলাম দুতরফা দাখিলা পদ্ধতিতে, যে আমার বেতন দিছি 10,000 টাকা, আমি সেখানে আমি কি করতেছি, বেতন ডেবিট করতেছি 10,000 টাকা, নগদান ক্রেডিট করতেছি 10,000 টাকা। অর্থাৎ আমি যদি 2টা পক্ষ জড়িত না থাকে, অর্থাৎ এখানে যদি আমি নগদটা লিপিবদ্ধ না করতাম, আমি বুঝতাম না আমি বেতন যে দিছি কিসের মাধ্যমে দিছি, আমি কি পণ্য দিয়ে বেতন দিছি, নাকি নগদ টাকা দিয়ে বেতন দিছি, বা কি করছি, বেতন কিভাবে দিছি, সেটা কিন্তু আমার কোনো আইডিয়া নেই। অথবা শুধু আমি নগদ লিপিবদ্ধ করলাম, বেতন কিন্তু আমি লিপিবদ্ধ করি নেই, তখন আমি বুঝবো না যে আমার নগদ টাকা কিভাবে কমছে। তো এরকম প্রত্যেকটা লেনদেনের 2টা পক্ষ থাকে। তো যে কোনো একটা যদি পক্ষ থাকে তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়, এই 3টা দিয়ে তারপরে এক্সট্রা একটা দিয়ে দিল, সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে না, এই 3টা থাকলে, অথবা ডিরেক্ট বলতে পারে কোনটি লেনদেনের বৈশিষ্ট্য, 3টার মধ্যে একটা দিল, বাকি 3টাই হইতেছে কি, বৈশিষ্ট্য না। তখন তোমাদের মনে রাখতে হবে যে এই 3টা বৈশিষ্ট্য কি কি। তো তারপরে স্লাইডে আমরা যদি যাই, এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি দেখব সেটি হচ্ছে লেনদেন নয়। কখন কোনো ঘটনা আসলে লেনদেন নয়, এর 5টি প্রধান উদাহরণ। যে আসলে আমরা নর্মালি দেখে আসি যে আসলে কিভাবে কি হলে লেনদেন হবে, বা লেনদেনের অনেক উদাহরণ পড়ি, কিন্তু আমরা এখানে দেখব যে আসলে লেনদেন নয় কখন, সেই উদাহরণগুলো। কারণ এই উদাহরণগুলো হচ্ছে কম, এবং এগুলা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি লেনদেন নয়, অথবা লেনদেন নয় এমন একটা ঘটনা তুলে দিয়ে বলতে পারে যে এটা কি, মানে এটা কি লেনদেন কি না। তো আমরা প্রধান কয়েকটি জিনিস দেখব, কয়েকটি ঘটনা দেখব যেগুলো আসলে লেনদেনের মতো মনে হলেও সেগুলো লেনদেন নয়। প্রধান ঘটনা, মালিকের ব্যক্তিগত খরচ। মালিক, উদাহরণ কি, মালিক ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিছে 5,000 টাকা। এখানে স্পষ্টভাবে লেখা আছে ব্যক্তিগত তহবিল থেকে, অর্থাৎ সে কিন্তু কোম্পানির টাকা থেকে দেয় নাই। যদি প্রতিষ্ঠানের টাকা থেকে মালিক টাকা না দেয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো না যে প্রতিষ্ঠানের টাকা কমছে, অর্থাৎ প্রতিষ্ঠানের কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। এই যে আমরা একটু আগে দেখলাম যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে লেনদেনের একটি বৈশিষ্ট্য, যেটা অবশ্যই থাকতে হবে। তো এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় মালিকের ব্যক্তিগত খরচ কিন্তু লেনদেন না, অর্থাৎ সেটা মালিকের নিজের খরচ, সেটা কিন্তু প্রতিষ্ঠানের কোনো সম্পদ কমছে না, বা প্রতিষ্ঠানের কোনো ব্যয় হচ্ছে না। 2 নাম্বার হচ্ছে তুলনা। আমি একটা জিনিসের সাথে একটা জিনিস তুলনা করছি, যে
উদাহরণে যে বিগত বছরের তুলনায় এই বছর 7,000 টাকা মুনাফা বৃদ্ধি পেয়েছে, নর্মাল দৃষ্টিতে দেখলেই মনে হবে যে 7,000 টাকা মুনাফা তো বেড়ে গেছে, এটা একটা লেনদেন। আসলে কি এটা লেনদেন? এটা লেনদেন না, কারণ আমি জাস্ট এটা তুলনা করছি যে বিগত বছরের তুলনায় এই বছর বাড়ছে। এটা কিন্তু কোনো লেনদেন না যে আমার নগদ, আমি ঋণ নেওয়ার ফলে আমার নগদ টাকা বেড়ে গেছে, এটা কিন্তু এরকম লেনদেন। এটা জাস্ট বিগত বছরের তুলনায় 7,000 টাকা মুনাফা আমার বাড়ছে, এটা কিন্তু কোনো আমি লেনদেন বলতে পারবো না। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিন্তু মানে চেঞ্জ হয় নাই, মানে ব্যাপারটা এরকম যে মনে হবে যে না প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিগত বছরের তুলনায় চেঞ্জ হয়েছে, কিন্তু বিগত বছরের তুলনায় চেঞ্জ হয়েছে অনেকগুলা ঘটনার কারণে, অনেকগুলা লেনদেনের কারণে চেঞ্জ হয়েছে, এবং এটার এন্ড রেজাল্ট ফলাফল হচ্ছে 7,000 টাকা মুনাফা আসলে বিগত বছরের চেয়ে বেশি। কিন্তু এই 7,000 টাকা মুনাফা বেশি হওয়াটাই কিন্তু কোনো ঘটনা না, এবং এর দুইটা পক্ষও নাই। তো আমরা আসলে এই জন্য এটাকে বলতে পারছি না যে এটা লেনদেন। তো আপাত দৃষ্টিতে হঠাৎ করে পরীক্ষার সময় আমরা এরকম কোনো কিছু চোখের সামনে চলে আসলে আমরা ভাববো যে না এটা তো লেনদেন, আমার মুনাফা তো বেড়ে গেছে, অথবা বলে দিল যে গত বছরের তুলনায় এবছর আমার মুনাফা কমে গেছে, বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, এরকম কিছু একটা দিয়ে দিল, বা শেয়ার মূল্য বৃদ্ধি পাইছে। এটা কিন্তু আসলে কিন্তু আমার লেনদেন না, মানে আমার তুলনা দুইটা সময়ের তুলনা যদি আমি করি, একাধিক আর্থিক অবস্থার তুলনা করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা লেনদেন হচ্ছে না, কারণ এক আর্থিক অবস্থার উপর কোনো প্রভাব নেই, এবং দ্বিতীয়ত এটার আসলে দুটো পক্ষ আমরা খুঁজে বের করতে পারবো না। আচ্ছা, তো ঘটনাসমূহ যা লেনদেন মনে হলেও লেনদেন নয়, এর পরের ধাপ, পরের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে পণ্যের মূল্য বৃদ্ধি। আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে আগের বছরের চেয়ে এবছর মুনাফা বৃদ্ধি পাইছে, বা দেখা গেল যে আমার সমাপনী মজুত পণ্যের মূল্য বেড়ে গেছে 10,000 টাকায়, যে এখানে বলা আছে যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 10,000 টাকা বেড়ে গেছে। এটার ফলে আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা কি করতেছি, আমরা পণ্য কিন্তু ব্যয়ের উপর ভিত্তি করে লিপিবদ্ধ করি। অর্থাৎ আমার পণ্য কিনতে খরচ হয়েছে 10,000 টাকা সব মিলে, তো আমি কিন্তু পণ্যটাকে 10,000 টাকায় লিপিবদ্ধ করবো। ওটার বাজার মূল্য যে 10,000 টাকা হয়ে গেছে, মানে 10,000 টাকা বেড়ে এখন 20,000 হয়ে গেছে, সেটা কিন্তু আমার মাথা ব্যথা না, সেটা আমি লিপিবদ্ধ করছি না। তো এটা কিন্তু আসলে তখন আমার লেনদেন নয়। তো পণ্যের মূল্য বৃদ্ধি যদি বলা থাকে বা পণ্যের মূল্য হ্রাস বলা থাকে, সেটা কিন্তু আমার লেনদেন নয়। হ্যাঁ, যদি আমি এই বৃদ্ধিকৃত মূল্যে পণ্যটা বিক্রি করে দিই, বিক্রি করে দেওয়ার ফলে কি আমার 10,000 টাকা প্রফিট হবে, মানে আমার 20,000 টাকা ইনকাম হবে, এবং পণ্য যাবে 10,000, তো আমার লাভ হবে 10,000, তখন কিন্তু আমি বলতে পারবো যে না আমার নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট সেইটা কিন্তু আমার লেনদেন। আমি যদি এই মূল্যে বিক্রি করে দিই পণ্যটা, কিন্তু জাস্ট মূল্যটা চেঞ্জ হয়েছে, আমি কিন্তু কিছু করি নাই এখনো, এটা কিন্তু আমি লেনদেন বলতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে সেম যে আমার হিসাব বিজ্ঞানে সেটা আমি লিপিবদ্ধ করছি না। যদি কেউ লিপিবদ্ধ করে যে না আমার পণ্যের মূল্য বৃদ্ধি পাইছে, আমি সেটা লিপিবদ্ধ করবো, আমি পণ্যের মূল্য বাড়াই দিছি আমার হিসাব বিজ্ঞানে, যে সেইটা আমি কিন্তু লেনদেন হবে। কিন্তু নর্মালি এটা বাড়ানো সম্ভব হয় না, এবং আমরা যে হিসাব বিজ্ঞান ফলো করি সেটাতে আমরা ব্যয় অনুযায়ী পণ্য লিপিবদ্ধ করি, পণ্যের মূল্য আমরা কিন্তু এটা কি করতে পারছি না, মানে হঠাৎ করে আমরা লেনদেন হিসাবে কিন্তু আমরা দেখাতে পারছি না যে না আমার এটাই হইতেছে যে লেনদেন। এটার ফলে আসলে আমি কি পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থার, বা কোন দুইটা পক্ষ প্রভাবিত হয়েছে আমরা কিন্তু দেখাইতে পারবো না। তারপর হচ্ছে কর্মকর্তা বা কর্মীর মৃত্যু বা চাকরিচ্যুতি। একটু আগে যেটা আমরা উদাহরণ হিসেবে দিয়েছিলাম যে ব্যবস্থাপক মরে গেছে, তো ব্যবস্থাপক মরে গেলে কিন্তু আমার আর্থিক অবস্থার কোনো চেঞ্জ হইতে আসে না। যেমন এখন অনেকে বলতে পারে যে না অ্যাপেলের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভ জবস, অনেকে নাম শুনছে যে সে কয়েক বছর আগে মারা গেছে। তো স্টিভ জবস মারা যাওয়ার পরে অ্যাপেলের অনেক লস হয়েছিল, অ্যাপেলের শেয়ারের দাম কমে গেছিল, এটা অনেকে জানে। তো আমি বলতে পারি যে না অ্যাপেলের তো লস হয়েছে স্টিভ জবস মারা যাওয়ার কারণে, অ্যাপেলের হয়তো বা বিক্রয় কমে গেছে বা কিছু একটা। তো এখন স্টিভ জবস মারা যাওয়ার কারণে অ্যাপেলের লস হয়েছে ঠিক আছে, কিন্তু আমি যদি এটা অঙ্কের ভাষায় বলি, ঠিক কত টাকা লস হয়েছে স্টিভ জবস মারা যাওয়ার কারণে অ্যাপেলের, সেটা কিন্তু আমি বলতে পারবো না। হ্যাঁ, আমার একজন দক্ষ কর্মী মারা গেছে এই জন্য আমার কোম্পানির ক্ষতি হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমি অর্থের মূল্যে পরিমাপ করতে পারবো না। এই যে কারণটা কি, অর্থের আর্থিকভাবে পরিমাপযোগ্য নয়, এই জন্য আমরা সিম্পলি বলতে পারি যে এটা লেনদেন নয়। এটা তোমাদের বিভ্রান্ত করার জন্য এইভাবে দিয়ে দিতে পারে যে কর্মীর মৃত্যু বা চাকরিচ্যুতির জন্য কোম্পানির ক্ষতি হলো,
কোম্পানির ক্ষতি হলো শব্দটা দেখে তোমাদের মনে হতে পারে যে না এটা তো লেনদেন কোম্পানির ক্ষতি হয়েছে, কিন্তু সেটা কিন্তু আর্থিকভাবে পরিমাপযোগ্য নয়, তো সেটা কিন্তু লেনদেন হবে না। তারপরে 5 নাম্বার ফরমাইশ প্রদান। এটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি আসে কোয়েশ্চেনে, যে আমরা বিভিন্ন কিছুর ফরমাইশ দিই। ফরমাইশ প্রদান মানে কি, আমি অর্ডার দেওয়া, যেটাকে বলে যে আমরা অনেক সময় ফুড পান্ডায় খাবার অর্ডার দিই। খাবার অর্ডার দেওয়ার পরে কিন্তু সেই টাকাটা, যে খাবার যে আমরা অর্ডার দিচ্ছি, অর্ডার দেওয়াটা কিন্তু কোনো লেনদেন না। যখন আসে আমার বাসায় ডেলিভারি দিতে এবং আমি টাকাটা পে করতেছি, তখন সেটাকে আমি লেনদেন বলতে পারতেছি যে না আমি এত টাকা পে করছি, আমি আসলে লেনদেনটা সংগঠিত হয়েছে। তো এই জন্য ফরমাইশ যখন দিতেছি বা অর্ডার দিতেছি কোনো কিছু, সেটা কিন্তু লেনদেন নয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে 5,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটা কিন্তু লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ শুধুমাত্র আদেশ দেওয়া হয়েছে, এখনও কিন্তু লেনদেন সংগঠিত হয় নাই, জাস্ট আদেশটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে লেনদেনগুলো লেনদেন মনে হলো, আসলে লেনদেন নয়। তারপর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে ধারে লেনদেন এবং অনগদ লেনদেনের পার্থক্য। আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে না ধারে লেনদেন এবং অনগদ লেনদেন আসলে একই, বাট বিষয়টা কিন্তু এরকম না। লেনদেন 3 প্রকার: নগদ, ধারে এবং অনগদ। নগদ লেনদেন তো আমরা সবাই বুঝি, যে আমি নগদে কোনো কিছু কিনলাম বা নগদে কোনো কিছু বিক্রি করলাম, আমার টাকা নগদ টাকা বাড়লো বা নগদ টাকা কমলো, সেটাকে আমি নগদের লেনদেন বলতে পারি। কিন্তু ধারে লেনদেন এবং অনগদ লেনদেন কিন্তু এক না। ধারে লেনদেন হচ্ছে যেটা হতেছে নগদ দেওয়ার কথা ছিল বা নগদ পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যথাসময় না হয় কিছুদিন পরে হবে। যেমন এখানে বলা আছে যে ধারে বিক্রয় 2,000 টাকা, আমি এই 2,000 টাকা যখন পণ্যটা দিছি ক্রেতারে তখনই পাওয়ার কথা ছিল, কিন্তু ক্রেতা বলছে না আমি এখনই টাকাটা দিতে পারবো না, আমি কিছুদিন পরে টাকাটা দিব। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে নগদের কিন্তু লেনদেন হয় নাই বা নগদ টাকা কমে নাই বাড়ে নাই, কিন্তু কিছুদিন পরের কিন্তু ঠিকই যখন ক্রেতা টাকাটা পরিশোধ করবে তখন আমার নগদ টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এইটারে কিন্তু আমি এই জন্য অনগদ বলতে পারবো না। অনগদ শব্দটার মানে কি? অনগদ মানে যেটার সাথে নগদের কোনো সম্পর্কই নেই। ধারে লেনদেন অবশ্যই এটা কিছুদিন পরে ঠিকই যে ভবিষ্যতে আমার এটা নগদ লেনদেনে রূপান্তর হবে, বা এই ধারে লেনদেনের জন্য ভবিষ্যতে যে একটা নগদ লেনদেন সংঘটিত হবে, হয় আমার নগদ টাকা বাড়বে বা কমবে। কিন্তু এই অনগদ লেনদেনের সাথে নগদ কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, এই জন্য এই লেনদেনগুলোকে ডিরেক্ট অনগদ বলা হচ্ছে। যেমন অবচয় ধার্য করা 10,000 টাকা, এটা সবচেয়ে কমন অনগদ লেনদেন। যে অবচয় ধার্য করার ফলে আসলে কিন্তু আমার নগদ টাকা এখনও কোনো পরিবর্তন হচ্ছে না, ভবিষ্যতেও কোনো পরিবর্তন হবে না। কারণ কি? অবচয়ের সাথে নগদ টাকার কোনো সম্পর্কই নেই। তো এই জন্য এটাকে আমরা অনগদ লেনদেন বলতে পারি। তাই পরীক্ষার হলে কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না যে একটা লেনদেন এটা কি ধারে না অনগদ। অনেকে এটা সেম মনে করে, কিন্তু আসলে এটা সেম না, কারণ অনগদ লেনদেনে নগদের কোনো সংশ্লিষ্টতাই নেই, সেটা বর্তমানে হোক বা ভবিষ্যতে। পরে আমরা যেটা দেখব, হিসাব নিকাশ যে আমরা করছি এটা আসলে বেসিসটা কি, অর্থাৎ এই ভিত্তি বলতে আমরা কিন্তু দুতরফা দাখিলাকে বোঝাচ্ছি না। আবার একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে হিসাব নিকাশের ভিত্তি দেখছি আমরা কিন্তু হিসাব বিজ্ঞানের ভিত্তি দেখছি না। হিসাব বিজ্ঞানের ভিত্তি বললে কিন্তু সেটা দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ হিসাব নিকাশের ভিত্তি যখন আমরা বলছি হিসাব রক্ষণের ভিত্তি, এই হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বকেয়া ভিত্তি এবং আরেকটা হচ্ছে নগদ ভিত্তি। তো বকেয়া ভিত্তি যেটা, বকেয়া ভিত্তিটা হচ্ছে আমরা যেটা ফলো করি, অর্থাৎ যেই ভিত্তি অনুযায়ী আমরা হিসাব বিজ্ঞান করি বা হিসাব রক্ষণ করি, সেটা আসলে বকেয়া ভিত্তি এবং এটা আইএফআরএস দ্বারা স্বীকৃত। আইএফআরএস কি সেটা আমরা পরবর্তীতে জানবো। তো আইএফআরএসটা হচ্ছে কি, মানে নর্মালি বলতে গেলে আইএফআরএস হচ্ছে যেই দিক নির্দেশনা, যেটা স্বীকৃত দিক নির্দেশনা আন্তর্জাতিকভাবে, যেটা অনুযায়ী আমরা হিসাব বিজ্ঞান করি। তো এই বকেয়া ভিত্তি অনুযায়ী কি, বকেয়া ভিত্তি অনুযায়ী হচ্ছে নগদ লেনদেন হোক বা না হোক, নগদের আদান প্রদান হোক বা না হোক, সেটাকে আমার লেনদেন হিসেবে লিপিবদ্ধ করতে হবে। যেমন আমি একটু আগে বললাম যে ধারে বিক্রয় করছি আমি 2,000 টাকা, আমি কিন্তু সেটাকে কি লিপিবদ্ধ করতেছি যে আমার দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, আমি কিন্তু লিপিবদ্ধ করতেছি, কিন্তু সেখানে আদৌ কোনো নগদের আদান প্রদান হয় নাই। তো নগদের আদান প্রদান না হওয়ার ফলে কি হয়েছে, এটা কিন্তু আসলে মানে আমার আপাত দৃষ্টিতে কিন্তু নগদ টাকা কমে নাই, বাড়ে নাই, কিন্তু আসলে এটা আমার তখনই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তো
তো সেক্ষেত্রে আমার নগদ আদান প্রদান হয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট না, এবং এটা হচ্ছে হিসাব নিকাশের আধুনিক ভিত্তি বা যেটা অনুযায়ী আমরা হিসাব বিজ্ঞান করি। আর যেমন এখানে বলা হয়েছে উদাহরণ হিসাবে যে 2021 সালের জুলাইয়ে ধারে পণ্য বিক্রয় করা হয়, এটা মানে জুলাই 1 তারিখে। এখন জুলাই মাসে আমি ধার বিক্রয় করছি 10,000 টাকা জুলাই 1 তারিখে, এবং এটা নগদ নিষ্পত্তি হচ্ছে 1 সেপ্টেম্বর তারিখ, অর্থাৎ আমি 1 জুলাই ধারে বিক্রয় করছি 10,000 টাকা, যেটা আসলে আমার কি কবে পাইছি আমি 1 সেপ্টেম্বর তারিখে যায় পাইছি। এখন প্রশ্ন হচ্ছে আমি এই লেনদেনটা লিপিবদ্ধ করব কোন তারিখে? আমি কি 1 সেপ্টেম্বর লিপিবদ্ধ করব নাকি 1 জুলাই লিপিবদ্ধ করব? প্রশ্ন হচ্ছে বকেয়া ভিত্তি অনুযায়ী আমার লেনদেনটা 1 জুলাই লিপিবদ্ধ করতে হবে। কেন? কারণ লেনদেন আমি বিক্রয় করছি 1 জুলাই তারিখে, এবং সেটা একটা লেনদেন ধারে বিক্রয়, এবং যখন আমি 1 সেপ্টেম্বর তারিখে আবার নগদটা পাবো, এই 1 সেপ্টেম্বর তারিখে নগদ নিষ্পত্তির সময় সেটা আরেকটা লেনদেন হিসাবে লিপিবদ্ধ হবে। অর্থাৎ যে লেনদেন যখন সংগঠিত হয়েছে আমি সেটা তখনই লিপিবদ্ধ করব, নগদ আদান প্রদান মুখ্য না। কিন্তু 2 নাম্বারটা হচ্ছে নগদ ভিত্তি, ঠিক বিপরীত বকেয়া ভিত্তির, যে আমার নগদ আদান প্রদান সংঘটিত হইতে হবে, নাহলে আমি কোনো ঘটনারে লেনদেন হিসেবে স্বীকৃতি দিতে পারবো না। তো এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে যে 2001 জুলাই তারিখে আমি ধারে সেবা প্রদান করছি 5,000 টাকা, এবং তারপরে আমি সেপ্টেম্বর 1 তারিখে 5,000 টাকা নগদে পাইছি। সেই ক্ষেত্রে নগদ ভিত্তি যদি আমি অনুসরণ করি, সেটা হইতেছে আমার 1 সেপ্টেম্বর তারিখে আমার কি করতে হবে, নগদ এই লেনদেনটা লিপিবদ্ধ করতে হবে। আমি কিন্তু জুলাই 1 তারিখে লিপিবদ্ধ করতে পারবো না। তবে যদি আমাদের প্রশ্ন আসে যে আমরা হিসাব বিজ্ঞানের হিসাব নিকাশের কোন ভিত্তি অনুসরণ করি, উত্তর কি হবে? উত্তর হবে বকেয়া ভিত্তি। এরপর আমরা আসি হিসাব সমীকরণে। হিসাব সমীকরণ জিনিসটা কি? দুতরফা দাখিলা যে আমরা পড়লাম যে প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষরে প্রভাবিত করে, তো হিসাব সমীকরণটা হইতেছে এটার ম্যাথমেটিক্যাল ফর্ম, যে ম্যাথমেটিক্সে আমি সেটা কিভাবে প্রকাশ করব। তো হিসাব সমীকরণ জিনিসটা কি, যে আমরা যদি চিন্তা করি, আমরা যেটা পড়েছি যে হিসাব সমীকরণটা আসলে কি, হিসাব সমীকরণটা হচ্ছে আমার নর্মালি এটা, যে প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান প্রতিষ্ঠানের মোট দায়, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই। আমরা যদি লিখি যে আমরা এইটা শিখেছি যে হিসাব সমীকরণ সমান সমান এ সমান সমান এল প্লাস ও ই। তো এইটা কেন আসলে আমরা তো এটা পড়েছি যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, বাট কেন সম্পদ, কেনই মোট সম্পদকে মোট দায় প্লাস মালিকানা সত্ত্বের সমান হইতে হবে? প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান আসলে নিজের কি কোনো সম্পদ আছে? নাই। ব্যবসায়ী কিন্তু নিজের কোনো সম্পদ হওয়া সম্ভব না, কারণ ব্যবসায়ীকে আমরা পড়ছি যে কোম্পানি আসলে নিজেই কৃত্রিম ব্যক্তি সত্তা, কিন্তু সেটা কিন্তু কৃত্রিম, তার পক্ষে কিন্তু সম্পদ অর্জন করা সম্ভব না। তাহলে একটা কোম্পানির সম্পদ কোথা থেকে আসবে? একটা কোম্পানির সম্পদ আসবে যে তার দুইটা পক্ষ থেকে, সে হয়তো বা তার মালিক সম্পদ বিনিয়োগ করবে, অথবা তৃতীয় কোনো পক্ষ লাভের বা সুদের বিনিময়ে বিনিয়োগ করবে। তো একটি ব্যবসা প্রতিষ্ঠানের যেহেতু নিজের কোনো টাকা নেই, আমি সিম্পলি একদম ক্রিস্টাল ক্লিয়ার যে তার যতই টাকা থাকুক, যত সম্পদই থাকুক, সেটা কারো না কারো দেওয়া, কারণ তার নিজের তো সম্পদ উপার্জনের কোনো ক্ষমতা নাই। তো এই আর যদি আমরা একটু সুন্দরভাবে বলি যে প্রতিষ্ঠান তার যে কোনো সম্পদের জন্য কারো না কারো কাছে দায়বদ্ধ, কারণ সে তার সম্পদগুলো তার নিজের না। তো তাহলে এই জন্য আমরা কি বলতে পারি যে প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান প্রতিষ্ঠানের মোট দায়, অর্থাৎ প্রতিষ্ঠানের সব সম্পদই প্রতিষ্ঠান কারো না কারো কাছে দায়বদ্ধ, সে কারো না কারো কাছ থেকে পাইছে, তার কিন্তু নিজের সম্পদ নাই। তো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান কাদের কাছে আসলে দায়বদ্ধ, এই প্রতিষ্ঠানের মোট দায়টা কি? আসলে প্রতিষ্ঠানের দুইটা জিনিস আছে, দুইটা পক্ষ থেকে সে দায়বদ্ধ হইতে পারে। এক হইতেছে তার মালিক, প্রতিষ্ঠানের মালিক, কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার, আর অংশীদারদের ক্ষেত্রে আমরা সেটাকে বলি অংশীদার বা পার্টনার। এবং আরেকটা পক্ষ আছে যাদের প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নেই, তারা হইতেছে শুধুমাত্র লাভের বিনিময়ে বা সুদের বিনিময়ে টাকা বিনিয়োগ করতেছে। তো এই দুইটা পক্ষ কেন আসলে তৃতীয়, এখন প্রশ্ন হতে পারে এরা তৃতীয় পক্ষ কেন, এরা মালিক কেন? দুইজনের কাছেই তো কোম্পানি দায়বদ্ধ।
কারণ হইতেছে মালিক বা শেয়ার হোল্ডার তারা হইতেছে কোম্পানিকে গঠন করার জন্য বিনিয়োগ করছে এবং তারা আসলে কোম্পানির সাথে সংশ্লিষ্ট, বা তৃতীয় পক্ষটা তার কোম্পানি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে জাস্ট নিজের লাভ বা নিজের সুদের জন্য সে টাকা বিনিয়োগ করতেছে। তো এই জন্য এই দুইটা পক্ষের কাছে দায়বদ্ধ। তো এই মালিকরা হইতেছে কি করতেছে, এখন নিজেদের সম্পদ বিনিয়োগ করে প্রতিষ্ঠানকে গড়ে তোলে। তো এই মালিকের কাছে যে প্রতিষ্ঠানের দায়, বা কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কাছে যে প্রতিষ্ঠানের দায়, সেটাকে বলা হয় আন্তঃদায়, বা ইংলিশে আমরা সেটাকে ইন্টারনাল লায়াবিলিটিস বলতে পারি। আর শব্দটা কি হবে? ইন্টারনাল লায়াবিলিটিস, অথবা এটারে কি বলা যায়? মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের ইংলিশ কি? ওনার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটি, সেটাকে আমরা কি করতেছি, এখান থেকে ও নিতেছি, এখান থেকে এ নিতেছি, সেটা আমরা বলতেছি ও ই। তো এই ওনার্স ইকুইটি হচ্ছে আন্তঃদায়, যেটা প্রতিষ্ঠানের মোট দায়ের একটা ভাগ। একটু আগে একটা জিনিস আমরা খেয়াল করছি যে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান প্রতিষ্ঠানের মোট দায়। এই মোট দায় বলতে কিন্তু মালিকানা সত্ত্ব এবং তৃতীয় পক্ষের নিকট দায় দুইটাকেই বোঝায়। কেউ মোট দায় দেখে শুধুমাত্র তৃতীয় পক্ষের নিকট দায়কে বুঝলে সেটা ভুল হবে। প্রশ্নে এরকম দেওয়া থাকে মাঝে মধ্যে যে প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান প্রতিষ্ঠানের মোট দায়। উক্তি ঠিক কিনা? অনেকে মনে করে যে না, উক্তিটা ঠিক না, কারণ তারা তো সবাই তো পড়ে আসছে যে দায় প্লাস মালিকানা সত্ত্ব, বাট দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান সমানই মোট দায়। শুধুমাত্র আমি তৃতীয় পক্ষের নিকট দায়রে মোট দায় বলতে পারবো না, কারণ প্রতিষ্ঠান মালিক পক্ষের নিকটও দায়বদ্ধ। আচ্ছা, তো আর এই মালিক পক্ষ ব্যতীত যাদের যে কোনো পক্ষের নিকট যদি প্রতিষ্ঠান দায়বদ্ধ হয়, সেটাকে বলতেছে বহির্দায়। ইংলিশে সেটাকে এক্সটার্নাল লায়াবিলিটিসও বলে। কিন্তু যেহেতু মালিকানা সত্ত্বের একটা নিজস্ব নাম আছে ওনার্স ইকুইটি, তাই সেটাকে সিম্পলি ইংলিশে লায়াবিলিটিস বলা হয়। তো এই লায়াবিলিটিসের এল, তো আমরা এই লায়াবিলিটিস তাহলে দায় প্লাস মালিকানা সত্ত্ব হচ্ছে ওই প্লাস এল, বা এল প্লাস ওই, যেটাই বলি আমরা। তো এইটা হইতেছে আমার মোট দায়। তো তার মানে কি, প্রতিষ্ঠানের যে কোনো সম্পদই হোক, হয় মালিক দিছে অথবা তৃতীয় পক্ষ দিছে, প্রতিষ্ঠানের নিজের কিছু নাই। এই জন্য এটা কোনোভাবেই সম্ভব না যে এ, যেটা প্রতিষ্ঠানের মোট সম্পদ বা অ্যাসেট, সেটা কোনো দিনই অসমান হবে না এল প্লাস ওই এর। এটা সবসময় এল প্লাস ওই এর সমান হবে। যদি সমান না হয়, তার মানে বুঝতে হবে প্রতিষ্ঠানের হিসাব রক্ষণে কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, বা কোনো সমস্যা আছে যেই কারণে এটা অসমান হয়েছে। বাট এটা কোনোভাবেই অসমান হওয়া সম্ভব না, যেহেতু প্রতিষ্ঠানের নিজের কোনো সম্পদ নাই। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে, যে আমার আলটিমেটলি হিসাব সমীকরণটা যে এ সমান সমান এল প্লাস ওই, বা সম্পদ সমান সমান বহির্দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ধারিত হয় কি দিয়ে? চারটা বিষয় দিয়ে। মালিকানা সত্ত্ব আমরা ডিরেক্ট বলে দিছি যে মালিকের প্রতি দায়। এখন প্রশ্ন হচ্ছে সেখানে অনেক কিছু থাকে। মালিকের প্রতি দায় মানে কি? মালিক শুধু যেই টাকাটা দিছে সেটাই কি মালিকের প্রতি দায়? মালিকের সম্পদ বিনিয়োগ করে প্রতিষ্ঠান যে আয় করতেছে, সেটাও কিন্তু মালিকের পাওনা। এবং প্রতিষ্ঠান যে খরচ করতেছে, সেটা কিন্তু আলটিমেটলি মালিকের টাকাই খরচ করতেছে। তাহলে খরচও মালিকেরই হচ্ছে আলটিমেটলি, এবং ইনকাম হলে মালিকেরই সেটা ইনকাম, অর্থাৎ সেটার জন্য কিন্তু প্রতিষ্ঠান দায়বদ্ধ মালিকের কাছে। প্রতিষ্ঠানের কিন্তু নিজের কোনো ইনকাম নাই যে আমি বলতেই পারি প্রতিষ্ঠান কৃত্রিম ব্যক্তিসত্তা, তার মানে হইতেছে আমার 10,000 টাকা হইতেছে পণ্য বিক্রি করলো, সেটা তো প্রতিষ্ঠানের আয়। প্রতিষ্ঠানের আয় বলতে কিছু নেই, সেই আয়টার জন্য প্রতিষ্ঠান মালিক পক্ষের নিকট দায়বদ্ধ। তো এর জন্য কি হয়, যখন প্রতিষ্ঠানের আয় হয় সেটা মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটিকে বাড়ায়, যখন ব্যয় হয় সেটা মালিকানা সত্ত্বকে কমায় দেয়। মূলধন কি? মূলধন হচ্ছে মালিক যেই টাকাটা প্রতিষ্ঠানে সরাসরি দেয়, অর্থাৎ যেমন এটার আমরা মূলধন বলতেছি, কোম্পানির ক্ষেত্রে বলে শেয়ার মূলধন। তো এই মূলধনটা কি, যেমন
মালিক সরাসরি 50,000 টাকা দিয়ে ব্যবসায় শুরু করলো, 50,000 টাকা হইতেছে আমার মূলধন। এই আয় কি করে, আয় হইতেছে মালিকের মূলধনটারে বাড়ায় বা মালিকানা সত্ত্বরে বাড়ায়, ব্যয় হইতেছে এই মালিকানা সত্ত্বরে কমায়। আরেকটা হইতেছে উত্তোলন। উত্তোলন কি, মালিক টাকা নিয়ে গেছে সরাসরি প্রতিষ্ঠান থেকে বা সম্পদ প্রতিষ্ঠান থেকে সরাসরি নিয়ে গেছে, যেরকম মূলধনের মতো সরাসরি দিছিল আবার সরাসরি নিয়ে গেছে। তো মূলধনের বিপরীত হইতেছে আমার উত্তোলন। তো এই চারটা জিনিস হইতেছে কি হয়, তার মানে আমি কি দেখলাম যে এই দুইটা জিনিস আমার মালিকানা সত্ত্বকে বাড়াচ্ছে, এই দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে কমাচ্ছে। তাইলে আমার আলটিমেটলি মালিকানা সত্ত্ব সমান সমান কি, মালিকানা সত্ত্ব হচ্ছে সি অর্থাৎ ক্যাপিটাল বা মূলধন, আর রেভিনিউ বা আয় সি প্লাস আর অর্থাৎ মূলধন প্লাস আয় মাইনাস ই মাইনাস ডি অর্থাৎ এক্সপেন্স বা খরচ মাইনাস ড্রয়িংস। অর্থাৎ আমি মূলধন আর আয়ের সাথে আয় যোগ করে সেটা থেকে খরচ এবং উত্তোলনের সমষ্টি বাদ দিলেই কিন্তু আমার চলে আসছে এই ওনার্স ইকুইটি কত বা মালিকানা সত্ত্ব কত। এখন আমরা দেখব যে মালিকানা সত্ত্ব নির্ণয়ের কিছু গাণিতিক সমাধান, যে কোয়েশ্চেনের সমাধান যেগুলো আসলে অনেক সময় দিয়ে দেয়, আমরা এই বিষয়টাকে অনেক সময় ইগনোর করি এবং দেখা যায় যে পরীক্ষার হলে আমাদের প্র্যাকটিসে না থাকার কারণে আমরা নার্ভাস হয়ে দেখা যায় ভুল করে দিয়ে আসি। তো এই জিনিসগুলো সহজ হওয়ার লাগার কথা, বাট এখানেও থেকেও কোয়েশ্চেন হয় এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকে ভুলও করে, কারণ তারা সহজভাবে এই জিনিসগুলোকে উপেক্ষা করে চলে যায়। প্রথমে একটা খুবই সিম্পল উদাহরণ আমরা দিই। করিম এন্টারপ্রাইজের বহির্দায় হচ্ছে 1 লাখ টাকা এবং মালিকানা সত্ত্ব 2 লাখ টাকা। তাহলে মোট সম্পদের পরিমাণ কত? আমরা জানি যে মোট সম্পদ সমান সমান বহির্দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ 1 লাখ প্লাস 2 লাখ, এখানে 3 লাখ টাকা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। তো এটা খুবই সহজ একটা উদাহরণ। তো এরকম একটা কোয়েশ্চেন এবার আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তো সহজভাবে উপেক্ষা করার আসলে কিছু নাই। এরপর আমরা আরেকটা সমস্যা দেখি। এই সমস্যাটা একটু বড় এবং নর্মালি এই টাইপের প্রশ্নই কিন্তু আসলে আসে ভার্সিটির ভর্তি পরীক্ষায়। তো মিস্টার আরমান কি করছে, 50,000 টাকা নগদ আর 60,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। মূলধন স্বল্পতার জন্য সে কি করছে, 40,000 টাকা ঋণ নিছে। এই যে 40,000 টাকা ঋণ, এটা কিন্তু আর মালিক নিজে দেয় নাই, এটা প্রতিষ্ঠানের কি নিকট তৃতীয় পক্ষের দায়, অর্থাৎ এটার কি প্রতিষ্ঠান ব্যাংকের কাছে দায়বদ্ধ, কিন্তু মালিকের কাছে দায়বদ্ধ না। এই বছরে তার কারবারের ব্যবসায় হতে আয় করছে কত, 2 লাখ টাকা আর ব্যয় করছে 1,50,000 টাকা। অর্থাৎ এখানে কি হইতেছে, এই আয়টা কিন্তু আমার মালিকানা সত্ত্ব বাড়ায় এবং ব্যয় কি করে, আমার মালিকানা সত্ত্ব কি করে, কমায় দেয়। তো এখানে আমরা যেটা দেখতে পাইতেছি, তিনি আবার কি করছে, কারবার থেকে 20,000 টাকা উত্তোলন করছে। প্রশ্ন হচ্ছে কারবারের মোট সম্পদের পরিমাণ কত। তো মোট সম্পদ আমরা কি জানি যে এল প্লাস ওই। তো এখানে এল এর পরিমাণ কোনটা হবে, যে এই যে 40,000 টাকা, 40,000 টাকা ব্যাংকের কাছে দায়বদ্ধ প্রতিষ্ঠান, তাই 40,000 টাকা হচ্ছে আমার বহির্দায়। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আমার আন্তদায়। এই আন্তদায়টা ডিরেক্ট দেওয়া নাই, আমাদের এটা বের করে নিতে হয় মালিকানা সত্ত্বের পরিমাণ। তো আমি যদি মালিকানা সত্ত্বের পরিমাণটা বের করি, যে আমার মালিকানা সত্ত্ব সমান সমান কি হইতেছে, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো আমার মূলধন কত ছিল, আমার মূলধন ছিল এই 50,000 আর এই 60,000, টোটাল কত হইতেছে আমার, এই 1,10,000 টাকা হইতেছে আমার মূলধন। তারপরে আমার কি হইতেছে আয়, আমার এখানে কিন্তু দেওয়া ছিল যে এই যে 1,50,000 টাকা হইতেছে ব্যবসায়ের আয়, না 1,50,000 না, 2 লাখ টাকা হইতেছে আমার ব্যবসায়ের আয়। 2 লাখ টাকায় যে আমার 2 লাখ টাকা যদি আমার ব্যবসার আয় হয়, এই যে 2 লাখ টাকা আমার ব্যবসার আয়, তাহলে আমি মূলধন আর আয় যোগ করলে আমার হইতেছে 3,10,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব কি, ব্যয়। আমি এখানে উপরের অঙ্কে কোয়েশ্চেনে দেওয়া আছে যে 1.5 লাখ টাকা ব্যয় হয়েছে, এই যে ব্যয় 1.5 লাখ। তো 1.5 লাখ টাকা ব্যয় হইতেছে, আমরা 1.5 লাখ টাকা বাদ দিলাম এবং বছর শেষে মালিক 20,000 টাকা উত্তোলন করছে। তো উত্তোলন আর ব্যয়টা আমি বাদ দিলে আমার টোটাল মালিকানা সত্ত্ব আসে কত, 1,40,000। বহির্দায় দেওয়া ছিল আমার 40,000 টাকা, সুতরাং আমরা জানি কি সম্পদ সমান সমান এল প্লাস ওই 1,40,000 এবং এই 40,000 যোগ করে আমি কত পেলাম, 1,80,000 টাকা। এটা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। এরপর আমরা দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব।
এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং প্রচুর কোয়েশ্চেন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, তাই একটু মনোযোগ দিতে হবে আমাদের। প্রথম লেনদেনেই মানে প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে। আমরা সেটা একটু আগে দেখে আসছি যে না, লেনদেনের যদি একটা ঘটনার যদি লেনদেন হইতে হয় সেটা কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে হবে, এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলা মানেই কি দিন শেষে হিসাব সমীকরণের কোনো না কোনো উপাদানের উপর সেটার প্রভাব ফেলবে। তো এই প্রভাবটি বুঝতে হলে আমাদের কি চিন্তা করতে হবে যে লেনদেনের ফলে কি বাড়ছে আর কি কমছে। সহজ কথা, কি বৃদ্ধি পাইছে লেনদেনের ফলে এবং কি কমছে। আমরা যদি চিন্তা করি যে মালিক পণ্য উৎপাদন করছে, এই লেনদেনটা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে যে মালিক পণ্য উৎপাদন করছে 50,000 টাকা, এটার প্রভাব কি হবে। আমরা যদি সিম্পলি চিন্তা করি, কমে গেছে কি, কমে গেছে পণ্য কমে গেছে। এখন এই পণ্যরে আমরা কি ধরি, পণ্যকে আমরা কি হিসাবে চিন্তা করি, পণ্যকে আমরা হিসাব করি ব্যয় হিসাবে, যে পণ্য হচ্ছে আমার ব্যয়। তো পণ্য কমে যাওয়ার ফলে কি হয়েছে, মালিক পণ্য নিয়ে যাওয়ার ফলে পণ্য কমছে। পণ্য কমছে মানে কি, ব্যয় কমছে। ব্যয় কমার ফলে হইতেছে আমার কি হইতেছে, ব্যয় কমার ফলে আমার মালিকানা সত্ত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো মালিকানা সত্ত্ব আসলে কি হয়, এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে সেটা আসলে কিন্তু বাস্তবিকভাবে সম্ভব না, যে পণ্য তো আসলে আমার কমে যেতেছে, সেটা আমার মালিকানা সত্ত্ব কেমনে বাড়ায় দেয়। প্রশ্ন, এটার উত্তর যদি আমি একটু দেই, যে আমরা নর্মালি দেখা গেল একটা আলু বিক্রেতা, সে প্রতিদিন অনেক হাজার হাজার কাস্টমারের কাছে আলু বিক্রি করতেছে, কেউ 2 কেজি নিতেছে, কেউ 1 কেজি নিতেছে, কেউ 3 কেজি নিতেছে। তো সিম্পলি আমরা চিন্তা করলাম আলুর কেজি 20 টাকা সে বিক্রি করছে। তো সে কোনো ক্রেতার কাছে বিক্রি করলো আলু 3 কেজি, 3 কেজি সে বিক্রি করছে কত, 60 টাকাতে। তো সে কি করবে, সে নগদ বাড়ায় দিবে 60 টাকা এবং তার বিক্রয় হিসাবে আয় দেখাবে 60 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে না, এই 60 টাকার যে আমি পণ্য বিক্রি করছি, এই 60 টাকাই তো আমার খরচ না, এর মধ্যে আমার লাভ আছে। তো এই 60 টাকার পণ্য যে সে বিক্রি করলো, এই 60 টাকার পণ্যের পিছনে তার খরচ কত ছিল, হয়তো বা খরচ ছিল 60 টাকায় 40 টাকা তার খরচ হয়েছে, তো 20 টাকা তার লাভ হয়েছে। কিন্তু প্রত্যেকবার বিক্রয়ের সময় কিন্তু আমার এটা হিসাব করা সম্ভব না যে আমার এই পণ্যের পিছনে খরচ কত হয়েছিল এবং এটার আসলে আমার দিন শেষে প্রফিট কত হইলো। যদি আমরা পণ্যটার সম্পদ হিসাবে দেখাইতাম, পণ্যের সম্পদ হিসাবে দেখাইলে কিন্তু আমার প্রত্যেকটা লেনদেনের পর দেখানো লাগতো যে এই সম্পদটা বিক্রয় করার ফলে আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে, এবং সেটা দেখাইতে আমার প্রত্যেকটা লেনদেনে 2টা করে জাবেদা দেওয়া লাগতো। অর্থাৎ 2টা লেনদেন হইতো, একটা হয়েছে আমার দেখানো লাগতো যে আমি কত টাকায় বিক্রি করছি, আরেকটা দেখানো লাগতো এই সম্পদের খরচ কত ছিল, অর্থাৎ আমার, তাহলে আমি বুঝতে পারবো যে লাভ হয়েছে না লস হয়েছে। তো সেটা তো আসলে আমার করা পসিবল হইতেছে না, কারণ আমি প্রতিদিন হাজার হাজার কাস্টমারের কাছে বিক্রি করতেছি। তো আমি কি করি, আমি সিম্পলি এরকমভাবে লিপিবদ্ধ করি এবং আমার তো একটা হিসাব আছে যে আমি টোটাল কত দিয়ে পণ্য কিনলাম। তো দেখা গেল বছর শেষে আমার টোটাল ক্রয় হয়েছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা টোটাল ক্রয় হয়েছে, আমার বিক্রি হয়েছে, আমার হাতে আছে কত, আমার হাতে আছে দেখা গেল যে 10,000 টাকা বা 1,000 টাকাই দেওয়া গেল আমার হাতে আছে পণ্য বছর শেষে আমি যে দেখলাম। তো যেহেতু আমার 1,000 টাকার পণ্য হাতে আছে, আমার শুরুতে আমার ছিল 1 লাখ টাকার পণ্য, তার মানে আমি ধরে নিতে পারি আমি 99,000 টাকার পণ্য বিক্রি করে দিছি। তো এইটা যদি আমি হিসাব করতে পারি, তাহলে আমি দেখতে পারবো যে না, আমার বিক্রয় হয়েছে দেখা গেল যে 1.5 লাখ টাকা এই বছরে। তো 1.5 লাখ টাকা বিক্রয় এবং এই 1.5 লাখ টাকা, তাহলে আমি ধরে নিতে পারবো যে আমি 99,000 টাকার পণ্য 1.5 লাখ টাকায় বিক্রি করছি, অর্থাৎ আমার 51,000 টাকা আমার মুনাফা। কিন্তু যদি আমি পণ্যকে সম্পদ হিসাবে হিসাব করতাম, তাহলে কিন্তু আমার কি করতে হতো, প্রত্যেকটা লেনদেনে দেখানো লাগতো যে এই পণ্যটা কত দিয়ে কিনছি এবং এই পণ্যের আমার লাভ কত হয়েছে। কারণ আমি পণ্য কিন্তু সারা বছর বিভিন্ন দরে কিনতে থাকি, যদি আমার রেটটা সেম থাকতো পণ্যের, তাহলে আর এই সমস্যা হইতো না। তো বিভিন্ন রেটে বিভিন্ন সময় পণ্য কিনতেছি, বিভিন্ন রেটে বিক্রি করতেছি, তো আমার এইটা প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদাভাবে দেখানো লাগতো যে এই 1 কেজি আলু বিক্রি করলাম, এই 1 কেজি আলুর পিছনে আমার খরচ কত হয়েছে আলাদাভাবে দেখানো লাগতো। কিন্তু এখন সেটা দেখানো লাগতেছে না, এজন্য আমার হিসাবের সুবিধা হইতেছে। তো এইটার জন্য আমরা পণ্যরে ব্যয় হিসাবে দেখাই আসলে। তো
এই পণ্যরে ব্যয় তাহলে এখন পণ্য উৎপাদন করার ফলে পণ্য কমছে, আমার কি হয়ে গেছে, ব্যয় কমে গেছে। তার মানে ব্যয় কমার ফলে কি হয়েছে, আমরা কি দেখতাম নিজে মালিকানা সত্ত্ব থেকে ব্যয় বাদ দেওয়া হয়, তো ব্যয় যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যেটা এখানে বলা আছে যে পণ্য কমে গেছে অর্থাৎ ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তো ব্যয় হ্রাস পাওয়ার ফলে আমার মালিকানা সত্ত্ব বেড়ে গেছে। এবং আরেকটা কি হয়েছে, উত্তোলন করার ফলে, আমি জানি যে উত্তোলন ড্রয়িংস, এই উত্তোলনের ফলে আমার মালিকানা সত্ত্ব কমে যায়, এইটা সরাসরি। তো আমার কি হয়েছে, একবার মালিকানা সত্ত্ব কমছে আর একবার মালিকানা সত্ত্ব বেড়ে গেছে। এই যে আমার একবার মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, সেটা হচ্ছে উত্তোলনের মাধ্যমে, একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে পণ্য হ্রাসের মাধ্যমে, যেটা আমরা পণ্যটাকে ব্যয় হিসাবে দেখাইতেছি। তো কি হয়েছে, আমার সব কিছুই অপরিবর্তিত থাকছে। অর্থাৎ দেখতে হবে আমার যে এরকম একটা লেনদেন দিয়ে আমার বলে দিল যে কি বাড়ছে বা কি কমছে বা হিসাব সমীকরণের উপর প্রভাব কি হইতেছে, সব কিছুই অপরিবর্তিত থাকবে। আর যদি ডিরেক্ট প্রভাব জানতে চায়, মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি এবং ফলাফল কি হয়েছে, আর্থিক অবস্থার কি পরিবর্তন হয়েছে যদি জিজ্ঞেস করে, অপরিবর্তিত। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পলি এটা চিন্তা করতে হবে যে আমার কি কমছে আর কি বাড়ছে বা কি মানে কি চেঞ্জ হয়েছে। এমন সিম্পল একটা উদাহরণ যদি আমি দিই যে আমি নগদ টাকায় একটা 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করছি, তো আমি সিম্পলি চিন্তা করবো যে আমার কি হয়েছে, আসবাবপত্র বাড়ছে, নগদ টাকা কমে গেছে। তার মানে কি, আমার আসবাবপত্র বেড়ে গেছে, আসবাবপত্র বৃদ্ধি বা সম্পদ বৃদ্ধি, নগদ টাকা কমে গেছে, সম্পদ হ্রাস। আমি সিম্পলি লিখে দিতে পারি যে আমার এটার প্রভাব, হিসাব সমীকরণের উপর প্রভাব হইতেছে সম্পদ বৃদ্ধি আর সম্পদ হ্রাস। এবার আমরা আরো কয়েকটা লেনদেনের প্রভাব দেখব। যে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে, আগুনে পণ্য বিনষ্ট হয়েছে, একটু আগে আমরা দেখলাম যে আমরা পণ্যরে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি। তো পণ্য যেহেতু বিনষ্ট হয়ে গেছে আগুনে, তাহলে আমার ব্যয় কমে গেছে। তো ব্যয় কমে গেলে আমার কি হবে, মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এবং আরেকটা কি হয়েছে, যেহেতু আমার পণ্য বিনষ্ট হয়ে গেছে, সেটা আমার বিবিধ ক্ষতি। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হলে সেটাকে আমরা কি বলি, বিবিধ ক্ষতি। বা চুরি গেলে সেটাকে আমরা বলি কি, বিবিধ ক্ষতি। তো বিবিধ ক্ষতি হয়েছে আমার, বিবিধ ক্ষতি হওয়ার ফলে কি, ক্ষতিটা এক ধরনের খরচ। তো ক্ষতি হওয়ার ফলে আমার মালিকানা সত্ত্ব কমে গেছে। সুতরাং আমার কি হবে, সেম প্রভাব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে কেন, ব্যয় কমছে, আর মালিকানা সত্ত্ব হ্রাস হয়েছে ক্ষতির জন্য। তো এটা তো আর্থিক অবস্থা অপরিবর্তিত থাকবে। আর ঋণের সুদ বকেয়া হয়েছে, তার মানে কি, ঋণের সুদটা আমার এখন দেওয়া লাগতো, বাট আমি দেই না, আমি কিছুদিন পরে দিব। তো এই যে বকেয়া হইলো, বকেয়া মানে কি, আমার দায় সৃষ্টি হয়েছে, আমার নতুন দায় হয়েছে যে আমি কয়দিন পরে 500 টাকা দেওয়া লাগবে। আর এই ঋণের সুদ নিজে হইতেছে একটা খরচ। তাহলে আমার ঋণের সুদের ফলে কি হয়েছে, খরচ বাড়ছে। আর আমার বকেয়া হওয়ার ফলে কি হয়েছে, দায় বাড়ছে। এটা হচ্ছে আমার দায় আর এটা হলো আমার খরচ। তো খরচ বাড়লে আমার কি হয়, খরচ বাড়ার ফলে হইতেছে, আমি যেটা দেখছি যে আমরা ব্যয় বাড়লে হইতেছে মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে কি হবে, আমার ও ই সেটা কি মাইনাস, বা ওই মালিকানা সত্ত্ব কমে যাবে। আর দায় বাড়ার ফলে কি হইতেছে, আমার এল প্লাস, অর্থাৎ এটা বহির্দায়, যেহেতু মালিকের পক্ষের নিকট দায় না, তো আমার বহির্দায় বৃদ্ধি পাবে, তৃতীয় পক্ষের নিকট দায়, তাহলে আমার হইতেছে এটা এল। তো হইতেছে এল বৃদ্ধি পাইতেছে, আমার ওই হ্রাস পাইতেছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি আর মানে মালিকানা সত্ত্ব হ্রাস এবং দায় বৃদ্ধি, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস এবং দায় বৃদ্ধি। তারপরে হতেছে আমার বিনামূল্যে পণ্য বিতরণ 2000 টাকা। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, বিনামূল্যে পণ্য বিতরণ ফলে কি হয়। পণ্য যেহেতু আমি বিতরণ করছি, আমি আগেই বলছি পণ্য কমে যাওয়া মানেই হতেছে আমার ব্যয় কমে যাবে, মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। তো পণ্য বিতরণের ফলে পণ্য কমে গেছে, তো আমার কি হয়েছে, সিম্পলি মালিকানা সত্ত্বটা বেড়ে গেছে, ওই হইতেছে আমার প্লাস, বা মালিকানা সত্ত্ব বেড়ে গেছে। আরেকটা কি হয়েছে, আমার পণ্য যেহেতু আমি দিয়ে দিছি জনগণরে, সেটা হইতেছে কি, পণ্য দেওয়ার ফলে হইতেছে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাইতেছে। কেন পণ্য দেওয়ার ফলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাইতেছে, কারণ হইতেছে আমি যেহেতু পণ্যটা তারে দিয়ে দিছি, সেটার ফলে কি হয়েছে, আমার ব্যয় তো এক পাশে কমছেই, আর এক পাশে আমার এই পণ্যটা যে চলে গেছে, সেটা তো আমার একটা ব্যয় বা সেটা আমার একটা খরচ বা ক্ষতি। কেন, কারণ হতেছে সেটা হইতেছে আমার বিজ্ঞাপন। আমরা যদি সিম্পলি এই পণ্যটা আমরা কেন বিতরণ করতেছি, যে লোকজনরা অ্যাট্রাক্ট করার জন্য আমাদের পণ্য কিনতে, যাতে তারা পণ্য দেখে আরও আগ্রহী হয় কিভাবে তারা আমার পণ্যটা কিনবে। তো আমি যদি এই বিনামূল্যে পণ্য বিতরণ, এক হইতেছে আমার বিজ্ঞাপন ব্যয় বাড়তেছে বা খরচ বাড়তেছে, অন্যদিকে আমার পণ্য বিতরণ করার ফলে পণ্য কমে যেতেছে, আমার
খরচ কমে যেতেছে। তো এটার ফলে আমার কি হইতেছে, যেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পাইতেছে কিভাবে, বিজ্ঞাপন ব্যয় বাড়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইতেছে, আমার পণ্য যে হ্রাস পাইছে বা ব্যয় কমে গেছে সেটার জন্য। তারপরটা হচ্ছে সম্পদ, তারপরে ইয়েটা হচ্ছে আমার অগ্রিম ভাড়া প্রদান। আমি অগ্রিম ভাড়া দিয়ে দিছি। প্রথম চিন্তা, আমার ভাড়া দেওয়ার ফলে কি হয়েছে, আমি তারে কি দিছি, ডেফিনেটলি নগদ টাকা দিছি। তো নগদ টাকা আমি 10,000 দিয়ে দিছি তারে, তার মানে আমার নগদ টাকা কমে গেছে 10,000। তো নগদ টাকা 10,000 কমে যাওয়ার পরে আমার কি করতে হবে, আমার সম্পদ কমে গেল 10,000 টাকা। তো ঠিক আছে, আমি এক পাশে দেখাইলাম সম্পদ কমে গেছে, কিন্তু লেনদেনের তো আরেকটা পক্ষ আছে। আরেকটা পক্ষ কি, আরেকটা পক্ষ হচ্ছে আমার এই অগ্রিম ভাড়া। আমরা জানি কি ভাড়া হইতেছে খরচ, কিন্তু ভাড়াটা অগ্রিম দেওয়ার ফলে কি হইতেছে, সেটা আমার সম্পদ। কারণ এই অগ্রিম ভাড়া দেওয়ার ফলে দেখা গেল আমি 2 মাসের অগ্রিম ভাড়া দিছি, সামনের 2 মাস আমি ফ্ল্যাটে থাকতে পারবো, বা যেখানে ভাড়া দিছি ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি চালাইতে পারবো 2 মাস। তো এইটার এখনো আমি সুবিধা নেই না, এই ভাড়াটার, যেটা আমি ভবিষ্যতে পাবো। তো এইটাই জন্য আমি সম্পদ হিসাবে লিপিবদ্ধ করতেছি। তো এই অগ্রিম ভাড়ার ফলে আমার কি হইতেছে, সম্পদ বাড়তেছে। এই যে প্রদান করে দিছি নগদ টাকা 10,000, এটার ফলে আমার সম্পদ একবার কমতেছে। তাহলে আমার প্রভাবটা কি হইতেছে, সম্পদ বৃদ্ধি পাইতেছে আর সম্পদ হ্রাস পাইতেছে। লাস্ট আর একটা এক্সাম্পল আমরা যদি দেখি, যে উদাহরণটা, ধারে সেবা প্রদান 3,000 টাকা। ধারে সেবা প্রদানের ফলে কি হয়েছে, সেবা যেহেতু আমি তারে দিয়ে দিছি, আমি টাকা নেব কিন্তু টাকা আমি পাইনি। তো সেবা প্রদান যখন আমি করছি, আমি কিন্তু ইনকাম করে ফেলছি, অর্থাৎ এটার বিপরীতে আমি টাকা পাবো। তো এই সেবা প্রদান হইতেছে আমার আয়, এটার বিনিময়ে আমি কত পাবো, 3,000 টাকা। এই 3,000 টাকা আমি এখনো পাই নাই, যেহেতু আমি ভবিষ্যতে পাবো, সেটা হচ্ছে আমার কি দেনাদার। তো এই দেনাদার যে আমি পাবো, দেনাদারের কাছ থেকে আমি টাকা পাবো, তো এই দেনাদারের এই জন্য আমার একটা সম্পদ। এবং এর ফলে কি হইতেছে, আমার আয় হইতেছে, বাড়তেছে। আয় বাড়ার ফলে মালিকানা সত্ত্ব বাড়তেছে, এই পাশে আমার সম্পদও বাড়তেছে দেনাদার বৃদ্ধির ফলে। তো আমার প্রভাবটা কি, সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আচ্ছা, তো তারপরে আমরা নেক্সট স্লাইডে যদি যাই, ডেবিট ও ক্রেডিট, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা এখন অনেকের এটা কোয়েশ্চেন থাকে মনে মনে, যে আমি এটা ডেবিট কেন বলতেছি, এটা ক্রেডিট কেন বলতেছি। সবচেয়ে বেশি ব্যবহার করতে আমাদের এই দুইটা শব্দ হিসাব বিজ্ঞানে, যে ডেবিট এবং ক্রেডিট। বাট আমরা কেন ডেবিট বলতেছি, কেন ক্রেডিট বলতেছি? ডেবিট শব্দটির অর্থ হইতেছে লেফট বা বাম পাশ, ক্রেডিট শব্দের অর্থ হইতেছে আমার রাইট বা ডান পাশ। তাহলে আমরা এটা কেন ইউজ করতেছি, যে আমার আসবাবপত্র, দেখা গেলো আমি আসবাবপত্র কিনলাম নগদে, আমি আসবাবপত্র হিসাব ডেবিট করতেছি আর নগদে ক্রেডিট করতেছি। কেন? আমি জানি যে আসবাবপত্র ডেবিট মানে আসবাবপত্র বাড়তেছে, নগদ ক্রেডিট মানে নগদ কমতেছে, কিন্তু কেন? আমরা দেখছি হিসাব বিজ্ঞানের দুইটা পক্ষ, মানে হিসাব সমীকরণের দুইটা পাশ, বাম পাশে থাকে সম্পদ এবং ডান পাশে থাকে দায়ের মালিকানা সত্ত্ব। এইটা বুঝাতে আমার ডেবিট আর ক্রেডিট শব্দটা ব্যবহার করা হয়েছে, যে আমার বাম পাশ, অর্থাৎ বাম পাশ কি এ যদি বাড়ে, তাহলে আমার সেটার এই জন্য আমরা ডেবিট করি, যে আমার বাম পাশ বাড়ছে হিসাব সমীকরণের। এ যদি কমে, আমি সেটাকে ক্রেডিট করি, যে বাম পাশ কমছে। আর অর্থাৎ ডান পাশ শক্তিশালী হয়েছে, যেটা আমরা যদি একটু মজা করে বলি আর কি। অন্যদিকে আমার এল প্লাস ওই, তো এল প্লাস ওই হইতেছে আমার ডান পাশ, এই জন্য এটা বাড়লে হইতেছে আমি কি করতেছি, ক্রেডিট করতেছি, এটা কমে গেলে আমি ডেবিট করতেছি। অর্থাৎ কি, আমার বাম পাশ বাড়লে ডেবিট, ডান পাশ বাড়লে হইতেছে ক্রেডিট। বিপরীতভাবে বাম পাশ যদি কমে যায় ক্রেডিট, ডান পাশ বেড়ে গেলে ডেবিট। এই বিষয়টার জন্য হইতেছে ডেবিট এবং ক্রেডিট শব্দ দুটি ব্যবহার করা হয় সাধারণত। তো আমরা যদি একটা উদাহরণ দিই, যে পণ্য আমি ফেরত দিছি 5,000 টাকা, তো 5,000 টাকা পণ্য ফেরত দেওয়ার ফলে কি হয়েছে, 5,000 টাকা পণ্য ফেরত দেওয়ার ফলে আর পণ্য চলে গেছে, পণ্য চলে যাওয়ার ফলে আমার ব্যয় হয়েছে, ব্যয় কমছে। এখন ব্যয় কমার ফলে কি হয়েছে, আমার মালিকানা সত্ত্ব কমে গেছে। মালিকানা সত্ত্ব কমে নেই, ব্যয় কমার ফলে মালিকানা সত্ত্ব বেড়ে গেছে। তো মালিকানা সত্ত্ব যেহেতু বেড়ে গেছে, মালিকানা সত্ত্ব বাড়লে আমার কি করতে হয়, মালিকানা সত্ত্ব ডান পাশ তো ক্রেডিট করতে হবে। কি ক্রেডিট করব? ক্রয় ফেরত। যেহেতু ক্রয় ফেরতের মাধ্যমে আমার ডান পাশ বাড়ছে, এই যে আমার ডান পাশ বাড়ছে, মালিকানা সত্ত্ব বেড়ে গেছে, তাই আমি সেটারে ক্রেডিট করতেছি।
আর পাওনাদার হিসাবরে আমি কি করতেছি, ডেবিট করতেছি। কেন? কারণ পাওনাদার হিসাবের ফলে কি হয়েছে, পাওনাদার হিসাব কমে গেছে, ডান পাশ কমে গেছে, এই জন্য আমি ডেবিট করতেছি। তো এই জিনিসটা হইতেছে জাস্ট তোমাদের ডেবিট এবং ক্রেডিটের যে কি বলে একটা এই কোয়েশ্চেন থাকে যে না আমার ডেবিট শব্দটা কেন ইউজ করতেছি, ক্রেডিট শব্দটা কেন ইউজ করতেছি। তো এটা হইতেছে এটার ব্যাখ্যা। আচ্ছা, তারপর হইতেছে আমার হিসাব চক্র। হিসাব চক্রের ধাপগুলা কি কি? আমরা অনেক বই পড়ছি হিসাব চক্রের ধাপ 12টা, অনেকে পড়ছি হিসাব চক্রের ধাপ 10টা, বাট হিসাব চক্রের আলটিমেটলি আবশ্যিক ধাপ হচ্ছে 9টা। যদি কেউ আমাদের জিজ্ঞেস করে হিসাব চক্রের ধাপ কয়টা, একদম ডিরেক্ট অ্যান্সার হিসাব চক্রের ধাপ হইতেছে 9টা। কারণ আইএফআরএস বা আন্তর্জাতিক যে নিয়ম সেটা অনুযায়ী হিসাব চক্রের ধাপ কিন্তু 9টা। আগে হইতেছে যেটা ছিল যে হিসাব চক্রের চতুর্থ ধাপ রেওয়া মিল, এটা কিন্তু কি ছিল, ঐচ্ছিক ছিল। ঐচ্ছিক ছিল আগে। তো এই জন্য অনেক পুরাতন কোয়েশ্চেনে রেওয়া মিলকে ঐচ্ছিক অ্যান্সার করা হয়েছে, বাট এখন কিন্তু রেওয়া মিল আবশ্যিক ধাপ। তো সেটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। আমরা কিন্তু পুরাতন কোয়েশ্চেন দেখে অনেক সময় ঘাবড়ে যাই, বাট আগে যেহেতু এটা ঐচ্ছিক ছিল, এটা কেউ অনেক আগের কোয়েশ্চেনে সেটা ঐচ্ছিকই দেখাবে, কিন্তু আমার কিন্তু বর্তমানে রেওয়া মিলটা হচ্ছে আবশ্যিক ধাপ। তো প্রথমে আমরা দেখছি আমরা লেনদেন বিশ্লেষণ করি, যেটা লিপিবদ্ধকরণ, তারপর আমরা জাবেদা স্থানান্তরকরণ, দেন আমরা হইতেছে এই খতিয়ানরে কিন্তু আমার স্থানান্তরকরণ বলতেছে, আর রেওয়া মিলকে বলে সংক্ষিপ্তকরণ। এগুলো আমরা আস্তে আস্তে এগুলো সবগুলো আমরা বিস্তারিতভাবে জানবো। তো একটা জিনিস একটু খেয়াল করো, রেওয়া মিল কিন্তু 3বার প্রস্তুত করা হচ্ছে রেওয়া মিল চ্যাপ্টারে, এই জিনিসটা আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব। তো এইগুলোই হইতেছে আমার মেইনলি ধাপ: লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, সমন্বিত রেওয়া মিল, সমন্বয় দাখিলা, মানে প্রথমে রেওয়া মিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়া মিল, তারপরে আমার কি হইতেছে আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, সমাপন পরবর্তী রেওয়া মিল। এই হইতেছে আমার হিসাব চক্র। তো হিসাব চক্রের ধাপ কয়টা? 9টা। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হইতেছে কার্যপত্র। তো এবং 2 নাম্বারটা হইতেছে বিপরীত দাখিলা। এই 2টা ধাপ আমি যদি করি তাও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। এটা জাস্ট আমি আমার হিসাব রক্ষণের সুবিধার জন্য করি, এটা বাধ্যতামূলক না। কিন্তু হিসাব চক্রের অন্য কোনো যে আবশ্যিক ধাপসমূহ সেটার মধ্যে কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে আমার হিসাব বিজ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। বাট এই 2টা না করলে হিসাব বিজ্ঞান অসম্পূর্ণ থাকবে না, এগুলো ঐচ্ছিক। তারপরে হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ বলে সংশোধনী দাখিলাকে। এই জিনিসটা একটু মজার, কারণ পরিত্যাজ্য কেন বলা হয়? কারণ সংশোধনী দাখিলা আমি তখনই দিই যখন হইতেছে আমার কোনো ভুল হয়, সেটা সংশোধন করতে হয়। অবশ্যই আমি চাইবো না যে আমার বারবার ভুল হোক এবং বারবার আমি সংশোধন করি, আমি চাইবো যে ভুলই না হোক। তাই আমার যাতে সংশোধনী দাখিলা দেওয়া নাই লাগে, এই জন্য এটার আমরা কি বলতেছি, পরিত্যাজ্য ধাপ। এরপরে আসি আমরা জাবেদা। জাবেদা সম্পর্কে আমার মধ্যে সবারই এই পর্যন্ত মোটামুটি ধারণা আছে, এবং জাবেদা আসলে কি হিসাব সমীকরণের উপর যে প্রভাবটা সেটাকে আমরা হইতেছে দেখাই ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে। তো জাবেদা 2 প্রকার: বিশেষ জাবেদা, সাধারণ জাবেদা। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। অনেকে চিন্তা করে যে জাবেদার ভাগ কয়টা, অনেকগুলো জাবেদা আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। তো এত কিছু চিন্তা করার দরকার নেই। সিম্পলি যদি জিজ্ঞেস করে জাবেদা কয় প্রকার, জাবেদা 2 প্রকার। তো বিশেষ জাবেদা এবং সাধারণ জাবেদা। বিশেষ জাবেদা কি কি? সিম্পলি একটা লেনদেনের জন্য, এক ধরনের লেনদেনের জন্য আমি যদি একটা জাবেদা করি সেটারে বিশেষ জাবেদা বলে, কারণ এই লেনদেনগুলো অনেক বেশি সংগঠিত হয়, এই জন্য এগুলোর জন্য আলাদা জাবেদা প্রস্তুত করে। তো এই বিশেষ জাবেদা হইতেছে আচ্ছা, তো বিশেষ জাবেদা সাধারণত 6টা। কি 6টা? এখন সাধারণত কেন বলা হলো? প্রাপ্য বিল জাবেদা এবং প্রদেয় বিল জাবেদাও করতে পারে, তবে সেগুলো কিন্তু আসলে আমরা মানে কোম্পানি চাইলে করতে পারে, চাইলে নাও করতে পারে। মানে সেগুলো আসলে বিশেষ জাবেদা কোম্পানির ইচ্ছা, কোম্পানি যদি চায় এগুলো বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত করতে পারে, চাইলে নাও করতে পারে। তবে সাধারণত যদি আমাদের জিজ্ঞেস করে বিশেষ জাবেদা কয়টা, বিশেষ জাবেদা 6টা। কি কি? প্রথমটা ক্রয় জাবেদা। সবচেয়ে মানে ক্রয় ছাড়া তো আসলে আমাদের কিছুই করা সম্ভব না। যদি এটা ম্যানুফ্যাকচারিং বা মানে উৎপাদন করে, পণ্য উৎপাদন করে এমন কোনো প্রতিষ্ঠান হয়, তার অবশ্যই ক্রয় করতে হবে। তো ক্রয় জাবেদা শুধু কি করা হয়? ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। নগদে ক্রয় কিন্তু ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় না। কেন করা হয় না সেটা আমরা একটু পরে দেখব।
এবং বিক্রয় জাবেদায় কি শুধুমাত্র ধারে বিক্রয়, আর কিছু না। শুধু ক্রয় জাবেদায় শুধু ধারে ক্রয়, বিক্রয় জাবেদায় শুধু ধারে বিক্রয়। কেন? এখন আমরা দেখব। নগদ প্রাপ্তি জাবেদা আমরা আলাদা একটা জাবেদা করতেছি। যদি আমি নগদে বিক্রয় করি সেটা কিন্তু আমি নগদ টাকা পাবো, অর্থাৎ সেটার আমরা নগদে প্রাপ্তিতে লিপিবদ্ধ করতে পারবো। এই জন্য নগদে বিক্রয়টা চলে আসে নগদ প্রাপ্তি জাবেদায়। একইভাবে নগদে ক্রয় করলে আমার নগদ টাকা কমে যেতেছে, সেটা চলে আসে আমার নগদ প্রদান জাবেদার আন্ডারে। এই জন্য এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের আন্ডারে নগদে ক্রয় বিক্রয় চলে আসার কারণে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করা হইতেছে। এটা কিন্তু শুধুমাত্র এমনি মুখস্থের বিষয় না যে জাস্ট আমি ক্রয় জাবেদা তাই ধারে বিক্রয় লিপিবদ্ধ হইতেছে। এটা আসলে কেন লিপিবদ্ধ হয়েছে? কারণ নগদ লেনদেনগুলো এই নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে চলে আসতেছে, তাই আমরা এখানেও দিতে দুই জায়গায় লিপিবদ্ধ করার কোনো দরকার নেই। তারপরে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত। সহজ কথা, ধারে ক্রয় ফেরত মানে আমি পণ্য কিনে আনছি, সেটা আমি ফেরত দিতেছি, সুতরাং সেটা ক্রয় ফেরতে লিপিবদ্ধ হবে। আমি বিক্রি করছি পণ্য, বিক্রিত পণ্য ফেরত আসছে, সেটা আমার বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে কি ক্রয় বিক্রয়, নগদ প্রাপ্তি নগদ প্রদান এবং ক্রয় ফেরত বিক্রয় ফেরত, 6টা বিশেষ জাবেদা। আচ্ছা, সাধারণ জাবেদা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ সাধারণ জাবেদায় অনেকগুলো জাবেদা আছে যেগুলো বোঝা একটু টাফ এবং কনসেপ্টগুলো কঠিন। যেমন সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, সংশোধনী দাখিলা, এগুলো সবই সাধারণ জাবেদার মধ্যে পড়ে। অর্থাৎ যেগুলো বিশেষ জাবেদার মধ্যে পড়ে না সেগুলি সাধারণ জাবেদায় পড়ে। তো সাধারণ জাবেদাটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ক্রয় ফেরতের উৎস দলিল হইতেছে ডেবিট নোট। এটা নিয়ে অনেকে প্যাচ লাগায় যে আমি ক্রয় ফেরত দিছি, আমার এটা কি ভাউচার হবে নাকি নোট হবে, বা এটা ক্রেডিট নোট হবে বা ডেবিট নোট হবে। ক্রয় ফেরত করছি মানে হইতেছে এটা ডেবিট নোট। কেন? কারণ ক্রয় ফেরত করে আমি পাওনাদারের অ্যাকাউন্টে ডেবিট করি, এই জন্য আমি তাই পাওনাদারকে জানাচ্ছি যে আপনার হিসাবটা ডেবিট করা হয়েছে, এইটা জানায় আমি নোট পাঠাই, এই জন্য এটা ডেবিট নোট বলে। আর বিক্রয় ফেরত কি? বিক্রয় ফেরত হইতেছে ক্রেডিট নোট। কেন? কারণ দেনাদারের হিসাব, দেনাদার বিক্রয় ফেরত করে দিলে তো দেনাদার কমে যাইতেছে, দেনাদার কমে গেলে দেনাদার হিসাব ক্রেডিট করতে হবে, এবং তার হিসাবটা যে আমরা ক্রেডিট করছি এইটা লিখে আমরা তার একটা নোট দিই, এই জন্য এটা ক্রেডিট নোট বলে। তো তাহলে কি ক্রয় ফেরতের উৎস দলিল ডেবিট নোট আর বিক্রয় ফেরত হইতেছে ক্রেডিট নোট। এরপরে হইতেছে আমাদের নগদ বাট্টা এবং কারবারি বাট্টা। তো এটা হইতেছে আমাদের আজকের আলোচনার শেষ টপিক। নগদ বাট্টাটা কি? আমি কারো কাছ থেকে ধারে পণ্য কিনছি বা কারো কাছে ধারে পণ্য বিক্রয় করছি, নগদে হয়তো বা আমার পরবর্তীতে দিতে হবে বা নগদ টাকা আমি পরবর্তীতে পাবো। তো অনেক সময় দেখা যায় কি বলে যে আমি ধারে বিক্রয় করছি, 2 মাস পরে টাকা দিয়ে দিবে বলছি, তো বিক্রেতা বললো যে না ভাই, আপনি যদি 2 মাস পরে দিতে চান দিতে পারেন, কিন্তু যদি আপনি 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেন আপনারে আমি 2% টাকা কি দিব, আপনার 2% টাকা দিতে হবে না, আমি আপনার ডিসকাউন্ট 2%। সেই ক্ষেত্রে সেটার বলে নগদ বাট্টা। অর্থাৎ কি হইতেছে, আমি যখন নগদ নিষ্পত্তি হইতেছে তখন যে বাট্টা প্রদান করা হয় বা যে বাট্টা পাওয়া যায় সেটার নগদ বাট্টা বলতেছে। নগদ বাট্টা ক্রয় প্রকার 2 প্রকার, এক হইতেছে প্রাপ্ত বাট্টা বা ক্রয় বাট্টা। এই জিনিসটা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যে ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টাকে কারবারি বাট্টা বলে চিহ্নিত করে, বাট ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা সবই কিন্তু কি নগদ বাট্টা। প্রাপ্ত বাট্টার আরেক নামই ক্রয় বাট্টা। এটা কনফিউশনটা ক্রিয়েট হয়। ব্রিটিশ হিসাব বিজ্ঞানে ক্রয় বাট্টা বলা হয়েছে কারবারি বাট্টাকে, এবং মানে বিক্রয় বাট্টা এবং ক্রয় বাট্টা কারবারি বাট্টা হিসাবে লেখানো হয়েছে। কিন্তু আসলে আমেরিকান হিসাব বিজ্ঞানে বিক্রয় বাট্টা এবং মানে প্রাপ্ত বাট্টার আরেক নামই ক্রয় বাট্টা, প্রদত্ত বাট্টার অপর নামই বিক্রয় বাট্টা। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা দেখলে সেটা ডিরেক্টলি কি হবে, আমার নগদ বাট্টা। তারপরে আছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা জিনিসটা কি, নর্মালি যখন আমার ক্রয় বিক্রয়ের লেনদেনটা সংগঠিত হয়েছে, এখানে কিন্তু নগদ নিষ্পত্তির কোনো সংশ্লিষ্টতা নেই। ক্রয় বিক্রয় লেনদেনটা যখন সংগঠিত হয়েছে বা কিনতেছি বা বিক্রি করতেছি, তখন যে ডিসকাউন্ট, অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা কর্তৃক প্রদত্ত ছাড়, সেইটারে বলতেছে কারবারি বাট্টা। তো এই কারবারি বাট্টাকে আমরা কি বলতে পারি, ব্যবসায়িক বাট্টাও বলা হয়। তো কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা সেটা হইতেছে সেম জিনিস। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সামনে আরও হিসাব বিজ্ঞানের আরও লেকচার নিয়ে আমি হাজির হব। আজকের মতো আল্লাহ হাফিজ।